আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের ইংলিশ গ্রামারের প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব। যারা যারা যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। দেখেন আজকে আমরা আলোচনা করব ভার্বের উপরে, ক্লাসিফিকেশন অফ ভার্ব। আর ভার্ব থেকে বিগত সালে ব্যাংকে যে কোশ্চেনগুলো এসেছে আমরা সেই কোশ্চেনগুলো সলভ করব, এবং যে কোশ্চেনগুলো আসতে পারে সামনে সেই ধরনের কোশ্চেন আমরা আজকে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তাহলে যারা যারা যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম, কুমিল্লা থেকে দেখছেন, ওকে ভাই। যারা যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমাদের ক্লাস 10টায় শুরু করার কথা ছিল, কিন্তু পেজে আপনাদের যে পেইড বেসে ক্লাস হবে যে গ্রুপে জয়েন করতে একটু সময় লেগে গেছে। প্রথম দিন তো ফোনে আমাকে এইটা জয়েন করতে হয়েছে, এইগুলো সেট করতে একটু সময় লেগে গেছে। আপনারা একটু জয়েন হয়ে যান, আমরা ইনশাল্লাহ এখনই ক্লাস শুরু করে দিব। খেয়াল করেন, আমরা আমাদের ভাই বোনরা যুক্ত হতে থাকুক, এর ভিতরে আমরা ক্লাস মূল আলোচনা শুরু করি। খেয়াল করেন, ভার্ব সংজ্ঞা কি, ভার্ব কাকে বলে আমরা জানি। এখনো আমাদের অনেকেই স্যার আসসালামু আলাইকুম যশোর থেকে দেখছি। হ্যাঁ, আমার বাড়ি কিন্তু খুলনাতে। যশোর আপনার বাড়ি, হায়দার আলী ভাইয়ের বাড়ি যশোর, আমার বাড়ি কিন্তু কাছাকাছি। আমার বাড়ি কিন্তু যশোরের একটুই পরে, অর্থাৎ খুলনাতে আমার বাড়ি। ওকে, আমরা একটু সময় দেরি হয়ে গেছে, তারপরে আমরা আর বেশি দেরি করব না, আমরা মূল আলোচনা শুরু করব। যারা যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। নমস্কার স্যার, ওকে। আসেন আমরা আজকে আলোচনা শুরু করি ইনশাল্লাহ। দেখেন, ভার্বের সংজ্ঞা হলো যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, থাকা এবং হওয়া এবং থাকা বোঝায়। যে ওয়ার্ড দ্বারা কাজ করা, হওয়া এবং থাকা বোঝায় তাকে কি বলে? ভার্ব বলে। কি কি হবে বলেন তো? কাজ করা, হওয়া এবং থাকা। কাজ করা, হওয়া এবং থাকা, এই তিনটা বুঝাইলে সেটা হবে কি? ভার্ব। তাহলে আমরা ভার্ব বলতে শুধুমাত্র কাজ করাকে বলবো না, আমরা বলবো যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, হওয়া এবং থাকা বোঝায় তাকে কি বলে? ভার্ব বলা হয়। খেয়াল করেন, আমি কয়েকটা উদাহরণ একটু দেই আপনাদেরকে। যেমন আমি যদি বলি আই ডু দ্য ওয়ার্ক, এটা একটা বেসিক আলোচনা ভার্বের। আমি যদি বলি আই অ্যাম এ স্টুডেন্ট, আমি যদি বলি আই হ্যাভ এ কাউ। খেয়াল করেন, আমরা সাধারণত ওয়ালাইকুম আসসালাম, ওকে ক্লিয়ার, সব শোনা যাচ্ছে, ওকে। আমরা আর দেরি না করে ক্লাস শুরু করলাম, কারণ আমাদের অলরেডি প্রথম দিন তো একটু জয়েন করতে দেরি হয়ে গেছে। ওকে, দেখেন, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আই অ্যাম স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। আই হ্যাভ এ কাউ, আমার একটা গরু আছে। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করতাম প্রথমে যে ভাই বলেন তো ভার্বের সংজ্ঞাকে, আপনারা এক বাক্যে সবাই বলে দিতেন যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় সেটাকে ভার্ব বলে। ভাই শুধু কাজ করে না, যে ওয়ার্ড দ্বারা হওয়া, থাকা এবং কাজ করা তিনটাই বোঝাবে ভার্ব দ্বারা। তাহলে যদি শুধুমাত্র কাজ করা বোঝানো হয় তাহলে একটু খেয়াল করেন, আই ডু দ্য ওয়ার্ক, এটা কাজ করা বোঝাচ্ছে, সমস্যা নেই। 1 নম্বর বাক্য দ্বারা কিন্তু ভার্ব দ্বারা কাজ করাই বোঝাচ্ছে। ওকে, আপনাদের সঙ্গে সাথে মিলে গেছে। কিন্তু আমি যদি বলি আই অ্যাম স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র, তাহলে এই হওয়া এটা কিন্তু ভার্ব। এখন এটা কিন্তু কাজ করা বোঝাচ্ছে না, তারপরে এটা কি হবে? ভার্ব হবে। আবার খেয়াল করেন, আই হ্যাভ এ কাউ, এই হ্যাভ দ্বারা কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না, বলা হয়েছে এই ভার্ব মানে, হ্যাভ মানে কি? আছে, আমার একটা গরু আছে। তাহলে এই যে এইটা বোঝাচ্ছে থাকা, এইটা বোঝাচ্ছে হওয়া, আর এইটা বোঝাচ্ছে কি? করা। তাহলে যে ওয়ার্ড দ্বারা করা, হওয়া এবং থাকা বুঝাবে তাকে কি বলা হয়?
ভার্ব বলা হয়। এখন এই আপনাদের যদি কখনো আপনারা বিসিএস, ব্যাংক জব বা যে কোনো চাকরি পরীক্ষার ভাইভাতে যদি আপনারা অ্যাটেন্ড করেন, আর স্যার যদি শোনে বা আপনার সার্টিফিকেট দেখে যে আপনি ইংলিশের স্টুডেন্ট, তাহলে কিন্তু আপনাকে ভাইভা জিজ্ঞাসা করতে পারে ভার্বের সংজ্ঞা কী। তখন যদি আপনি শুধুমাত্র বলেন যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝা তাকে ভার্ব বলে, এটা বললে ভুল হবে না, কিন্তু বাক্য অর্থটা পরিপূর্ণ বা সম্পূর্ণ হবে না। তাহলে যে ওয়ার্ড দ্বারা কাজ করা, হওয়া থাকা বোঝায় তাকে কি বলে? ভার্ব বলা হয়। ওকে, আমরা ভার্বের সংজ্ঞাটা জানলাম। এবার আসেন আমরা শিখব ভার্ব কয় প্রকার। ভার্ব প্রধানত আমি আগে আপনাদের বেসিক আলোচনা, অর্থাৎ মূল যে বেসিক আলোচনা ওইটা বুঝাবো, বোঝানোর পরে ওই রুলটা বেসিকটা বোঝানোর পরে ওর থেকে বিগত সালে ব্যাংকে যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে সলভ করিয়ে দেবো। আসেন তাহলে ভার্ব হলো দুই প্রকার। আমরা প্রথমে দেখব ভার্ব দুই প্রকার কি কি। ফাইনিট ভার্ব, আরেকটা হলো নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব মানে হলো সমাপিকা, সমাপিকা ক্রিয়া। ফাইনিট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া। নন ফাইনিট ভার্ব মানে হলো অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া, ক্রিয়াটা লিখলাম না। তাহলে ফাইনিট ভার্ব মানে সমাপিকা, নন ফাইনিট ভার্ব মানে কি? অসমাপিকা ক্রিয়া। খেয়াল করেন, ক্লাসটা আজকে শেষ পর্যন্ত করেন, তারপরে দেখি কি আপনাদের কি কি সমস্যা আছে। অর্পণ ভাই আপনি আমাকে প্রশ্ন করেন, আমি পড়ানোর পরে আপনার যদি এর বাইরে কিছু জানার প্রয়োজন থাকে আপনি অবশ্যই কমেন্টে কোশ্চেন করবেন। আগেই ক্লাসের শুরুতে একটা কমেন্ট করে বসছেন, আগে আপনি আমি যেটা বলবো এইটা আপনি একটু কমেন্ট করেন যে এর বাইরে স্যার এটা আমি জানতে চাই, তারপরে আমি উত্তর দিব। আমি আপনাদের যেটুকু প্রয়োজন সেটুকু আমি আপনাদেরকে বুঝাবো। স্যার গ্রুপ ভার্বের একটু বুঝাবেন। সব ভাই আমি শুরু করেছি, সব বুঝাবো। দেখেন ফাইনিট ভার্বের সংজ্ঞাটা লিখি আমি আগে। ফাইনিট ভার্বের সংজ্ঞা, ফাইনিট ভার্বের সংজ্ঞা হলো যে ভার্ব দ্বারা, যে ভার্ব দ্বারা, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়, টেন্স চেনা যায়, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী রূপ পরিবর্তন হয়, রূপ পরিবর্তন হয়, সেটি কি? ফাইনিট ভার্ব। সংক্ষেপে লিখলাম সেটা ফাইনিট ভার্ব। তাহলে ফাইনিট ভার্বের সংজ্ঞাটা হলো, ফেসবুক থেকে নোটিফিকেশন আসে, এটা অন অফ। ওকে, খেয়াল করেন, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যাবে এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী যে ভার্বের রূপ পরিবর্তিত হবে সেটাকে বলা হবে ফাইনিট ভার্ব। আর যে ভার্ব দ্বারা টেন্স চেনা যাবে না এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী যে ভার্বের কোনো রূপ পরিবর্তন হবে না বা কোনো আকৃতি পরিবর্তন হবে না, সেটা কি বলা হয়? নন ফাইনিট ভার্ব। তাহলে ফাইনিট ভার্ব হলো বাক্যের টেন্স চেনা যাবে এবং সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী যে ভার্বটা পরিবর্তিত হবে সেটা ফাইনিট ভার্ব। আর যেটা টেন্স চেনা যাবে না এবং রূপ পরিবর্তিত হবে না সেটাকে বলা হয় নন ফাইনিট ভার্ব। ওকে, আমরা একটা ট্রান্সলেশন করি প্রথম। আসেন আমরা একটু ট্রান্সলেশন করি। আমি যদি বলি আমরা একটি ভালো চাকরি পেতে বা পাওয়ার জন্য ইংরেজি শিখি। বলেন, আমরা একটা ভালো চাকরি পেতে বা আমি একটি ভালো চাকরি পেতে, যেটা ইচ্ছা সেটা দেন, সমস্যা নেই, ইংরেজি শিখি। বলেন এই ট্রান্সলেশনটা কি হবে? আমরা ইংলিশের ট্রান্সলেশনটাও শিখে ফেলবো, গ্রামারও শিখে ফেলবো এটা আজকে। বলেন, খেয়াল করেন, আমি একটি ভালো চাকরি পেতে ইংরেজি শিখি। এই বাক্যে ভার্ব আছে দুইটা। খেয়াল করেন, এই বাক্যে ভার্ব আছে দুইটা, একটা হলো পেতে আর একটা হলো শিখি। এখন আমি বলেছি যে ভার্ব দ্বারা টেন্স চেনা যাবে
এবং যে ভার্বটা সম্পূর্ণ হবে, যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ পরিপূর্ণ হবে বা যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ পরিপূর্ণ রূপে বোঝা যাবে সেটা হলো ফাইনিট ভার্ব। আর যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ পরিপূর্ণ হবে না, আরও কিছু জানার আগ্রহ থাকবে, অর্থাৎ বাক্যের অর্থ অসম্পূর্ণ থেকে যাবে, আপনি যেটা বলতে চাচ্ছেন, যেটা বুঝতে চাচ্ছেন সেটা যদি অসম্পূর্ণ থাকে তাহলে সেটা ফাইনিট ভার্ব। আর যেটা দ্বারা বাক্যের অর্থ পরিপূর্ণ হয়, আপনি যেটা বুঝতে চেয়েছেন বা অন্যকে যেটা বোঝাতে চেয়েছেন সেটা যদি পরিপূর্ণভাবে বোঝা যায় তাহলে সেটা ফাইনিট ভার্ব। তাহলে ভাইরা একটু বলেন, এখানে পেতে একটা ফাইনিট ভার্ব, পেতে একটা ভার্ব, শিখি একটা ভার্ব, তাহলে এই বাক্যে ফাইনিট ভার্ব কোনটা, নন ফাইনিট ভার্ব কোনটা? ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্ব যদি আমরা না চিনতে পারি ভালো করে, তাহলে কিন্তু ট্রান্সলেশন বলেন, ফোকাস রাইটিং বলেন, রিটেনে ভালো করা যাবে না। ওকে, তাহলে একটু বলেন এখানে ফাইনিট কোনটা, নন ফাইনিট কোনটা? দেখেন, পেতে, আমি যদি বলি আমি একটি ভালো চাকরি পেতে, বলেন বাক্যর অর্থ কি সম্পূর্ণ হচ্ছে না? কিন্তু আমি যদি বলি ইংরেজি শিখি, বলেন কি শিখি, ইংরেজি শিখি, তাহলে এই যে শিখি বলা এটা কিন্তু অর্থ পরিপূর্ণ হচ্ছে। আমি একটি ভালো চাকরি পেতে, আমি পেতে পর্যন্ত বললাম, পেতের পরে আমি কি এটা বললাম না, ইংরেজি শিখে নাকি বাংলা শিখি নাকি জিকে শিখি নাকি ম্যাথ শিখি, কি শিখি, এটা কিন্তু বলা যাচ্ছে না। তার মানে অর্থ কিন্তু সম্পূর্ণ হয়নি, আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা কিন্তু বোধগম্য হয়নি। তার মানে তখন আমি যদি বলি ইংরেজি শিখি, ম্যাথ শিখি, তাহলে কিন্তু আমার এই শিখির মাধ্যম দিয়ে আমার বাক্যের অর্থটা পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে। তাহলে এইটা হলো নন ফাইনিট ভার্ব, আর এটা হলো কি বলেন তো, ফাইনিট ভার্ব। তাহলে আমার ট্রান্সলেশনটা হবে আই লার্ন ইংলিশ টু গেট এ গুড জব। তাহলে বলেন এই লার্নটা, আর আমরা জানি সাবজেক্টের পরেই ফাইনিট ভার্ব বসে, সাবজেক্টের পরে যে ভার্বটা বসে ওই ভার্বটা কিন্তু নন ফাইনিট ভার্ব হয় না, অর্থাৎ সাবজেক্টের ঠিক পরে যে ভার্বটা বসে সেই ভার্বটাকে বলা হয় ফাইনিট ভার্ব। আর এখানে আরেকটা ভার্ব আছে টু গেট, দেখেন টু গেট, এই ভার্বটা হলো নন ফাইনিট ভার্ব, এই ভার্বটা ফাইনিট ভার্ব। এখন ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্ব, মোট পৃথিবীতে ভার্বের রূপ আছে 6টা। পৃথিবীতে ভার্বের মোট রূপ বা ফর্ম আছে কয়টা বলেন তো? স্যার গেট দিয়ে সেন্টেন্সটা মিনিংফুল হয়নি, টু গেট, হ্যাঁ, আই লার্ন ইংলিশ টু গেট এ গুড জব, হ্যাঁ মিনিংফুল হয়নি কেন? অবশ্যই মিনিংফুল হয়েছে। তো আপনি কি বলতে চাচ্ছেন বলেন? আপনি এখানে গেটের জায়গায় কি দিলে আপনার সঠিক মনে হচ্ছে? গেট তো এখানে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হলো টু গেট, টু গেট দিলেও এখানে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আপনি অন্য কিছু দিতে চাইলে দেন, তবে ট্রান্সলেশনের ক্ষেত্রে আপনাকে যে কোনো ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন। ট্রান্সলেশনের ক্ষেত্রে আপনার কাছাকাছি ওয়ার্ড বা যে কোনো ধরনের ওয়ার্ড আপনি ইউজ করলে ট্রান্সলেশন সঠিক হবে। খেয়াল করেন ভার্বের মোট ফর্ম আছে হলো 6টা। যেমন আমি যদি বলি গো, এটা হলো ভার্বের বেস ফর্ম, দেখেন। এরপরে V1, এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইয়েস। V2, এটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম, V3 গন, এটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর দুইটা ভার্ব আছে, সেটা হলো আইএনজি যুক্ত ফর্ম, আর একটা ভার্ব আছে সেটা হলো ইনফিনিটিভ ফর্ম। তাহলে এই দুটাকে আমরা নাম দিয়ে দিলাম V4 V5। এখন V4 V5 কিন্তু কোনো বইতে, শিটে বা খাতায় কোথাও নাই, তাহলে আমরা এটা নাম দিলাম যে ভার্বের মোট ফর্ম 6টা, এটাকে V4 V5। তাহলে ভার্বের মোট ফর্ম আছে 6টা। একটা হলো বেস ফর্ম, যে ফর্মটা থেকে অন্য ফর্মগুলোর উৎপত্তি হয়েছে, বাংলাতে যেমন ক্রিয়ামূল বা ধাতু, ইংলিশ হলো সেটা বেস ফর্ম। তাহলে গোটা হলো বেস ফর্ম, এর সাথে এস বাই যুক্ত করে প্রেজেন্ট ফর্ম হবে। এরকে দেখেন গোকে চেঞ্জ করে ওয়েন্ট, গন V3 ফর্ম, আর এর সঙ্গে আইএনজি যোগ করে V4 এবং 2 যোগ করে, আগে 2 যোগ করে ইনফিনিটিভ করেছে, ওইটা হলো V5। তার মানে ভার্বের মোট ফর্ম হচ্ছে 6টা। এর মধ্যে খেয়াল করেন এই যে শেষের যে 3টা ফর্ম আমরা দেখছি, ভার্বের V3 ফর্ম, ভার্বের আইএনজি যুক্ত ফর্ম এবং ভার্বের ইনফিনিটিভ ফর্ম, এই 3টা ফর্ম হলো নন ফাইনিট ভার্ব। এই 3টা ভার্ব কি? নন ফাইনিট ভার্ব। আর এই 3টা ভার্ব হলো ফাইনিট ভার্ব। গো, বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, এই 3টা ভার্ব ফাইনিট ভার্ব। আর V3 ভার্ব আইএনজি আর 2 প্লাস ভার্বের বেস ফর্ম, এই 3টা নন ফাইনিট ভার্ব। আর আমরা মনে রাখবো একটা সেন্টেন্স গঠন করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ বা যে ওয়ার্ডটা প্রয়োজন, যে ভার্বটা না থাকলে সেন্টেন্স হয় না, আর সেটা হলো ফাইনিট ভার্ব। অর্থাৎ ফাইনিট ভার্ব অবশ্যই একটা সেন্টেন্সে থাকতে হবে, একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব। এটা হলো সিম্পল সেন্টেন্সের হওয়ার প্রধান বৈশিষ্ট্য। আর নন ফাইনিট ভার্ব বাক্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। একটা সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনিট ভার্ব থাকবে,
কিন্তু নন ফাইনিট ভার্ব কিন্তু একের অধিক থাকতে পারে, 2টা 3টা 4টা 5টা থাকলেও কোনো সমস্যা নেই। অর্থাৎ নন ফাইনিট ভার্ব একটা বাক্যে একাধিক থাকতে পারবে এবং নন ফাইনিট ভার্বের জন্য কোনো সাবজেক্টের প্রয়োজন হয় না। কিন্তু ফাইনিট ভার্ব একটা সিম্পল সেন্টেন্সে একটাই থাকতে হবে, আর যেখানে একটা ফাইনিট ভার্ব আছে সেখানে অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে। ওকে, গেট দিয়ে বাক্যটা অর্থ প্রকাশ পাচ্ছে না, তাই না নন ফাইনিট। ও আচ্ছা আচ্ছা, আপনি ভাই সেটা বলতে চেয়েছেন। ওকে, হ্যাঁ ঠিক আছে, ভাইয়ের কথাটা ঠিক আছে। মানে গেট দিয়ে কিন্তু এখানে টু গেট এটা দিয়ে বাক্যের অর্থ পরিপূর্ণভাবে বোঝা যাচ্ছে না যে কি বোঝাতে চাচ্ছে সর্বশেষ। ও ঠিক আছে, থ্যাংক ইউ উজ্জ্বল ভাই, বিষয়টা ঠিক আছে আপনার। তাহলে আমরা ভার্বের ভিতরি ফর্ম, ভার্বের আইনযুক্ত ফর্ম আর ইনফিনিটিভ ফর্ম এটা দেখলে বলবো এটা নন ফাইনিট, আর প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, এই তিনটাকে বলবো ফাইনিট ভার্ব। তার মানে যে ভার্ব দেখে টেন্স চেনা যাবে এবং সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী যে ভার্বের রূপ বা চেহারা পরিবর্তিত হবে সেটাকে আপনার বলবো ফাইনিট ভার্ব, আর যেটার রূপ পরিবর্তন হবে না একই রকম থাকবে ওইটাকে বলা হবে নন ফাইনিট ভার্ব। খেয়াল করেন ওই বাক্যটাতে আমি যদি বলতাম, আমি লিখেছিলাম আই লার্ন, কিন্তু আমি যদি বলতাম হি লার্ন, তাহলে কিন্তু বাক্যটা ভুল হতো। এর পরেরটুকু লিখলাম না, হির পরে কিন্তু লার্নস নিতে হবে, কারণ কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই যোগ হয়। কিন্তু এখানে যে টু গেটস ছিল এর সাথে কিন্তু আমি কখনো এস যোগ করে গেটস দিতে পারবো না। কেন পারবো না? কারণ ভার্বের ইনফিনিটিভ অর্থাৎ টুর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, টুর পরে ভার্বের সাথে এস বাই যুক্ত হয় না, এস বাই এস কি হয় না, যুক্ত হয় না। মানুষ এত ক্ষুদ্রে। আজকের ক্লাসটা একটু করে দেখেন, আজকের ক্লাসটা শেষ পর্যন্ত করার পরে আপনাদের কেমন মনে হয় সেটা একটু দেখেন। আগের ক্লাসে আমি দুইটা উদাহরণ দিয়েছিলাম এই 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 জায়গাতেই, আজকে আমি সেই উদাহরণ দুটো দেইনি। হ্যাঁ, আমি আজকে এই জায়গাতে দুটো উদাহরণ দিয়েছিলাম, যে উদাহরণটার জন্য আপনারা একটু অখুশি হয়েছিলেন। আজকে কিন্তু এই জায়গাতে এই ভার্বের রূপ ফর্ম পড়ানোর সময় আমি উদাহরণটা দিয়েছিলাম, আজকে আমি কিন্তু সেই উদাহরণটা দিই নাই। ঠিক আছে, ওকে, আজকে একটু দেখেন কেমন লাগে তারপরে বললেন। তাহলে আপনি খেয়াল করেন, আপনি এইখানে যদি বলেন যে আমি আবার দিয়ে দেব, তখন কিন্তু আবার আপনি ইয়েস না দিয়ে এখানে কি করবেন, শুধুমাত্র লার্ন দিবেন, কিন্তু এইখানে টু গেট কিন্তু থেকে যাবে। তার মানে এই ভার্বটা কিন্তু অলওয়েজ কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তার মানে আপনারা মনে রাখবেন ভার্বের আইএনজি ফর্ম, ভি3 ফর্ম আর ইনফিনিটিভ ফর্ম এই তিনটা নন ফাইনিট, আর বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এই তিনটা ফাইনিট, আর সাবজেক্টের ঠিক পরে যে ভার্বটা ওইটা হলো ফাইনিট আর ওর পরেরটা নন ফাইনিট। যেমন আমি যদি বলি খেয়াল করেন আই হ্যাভ ডান দ্য হোমওয়ার্ক, খেয়াল করেন এই যে হ্যাভ আর ডান দুইটা ভার্ব আছে, দেখেন এই দুইটা ভার্ব, এটা হলো অক্সিলারি ভার্ব আর এটা হলো মেইন ভার্ব। এখন আপনারা মনে রাখবেন একটা বাক্যে যদি দুইটা ভার্ব থাকে সেক্ষেত্রে একটা যদি হয় অক্সিলারি আর একটা যদি হয় মেইন ভার্ব, তাহলে অক্সিলারি ভার্বটা অলওয়েজ ফাইনিট ভার্ব, আর মেইন ভার্ব যেটা বা প্রিন্সিপাল ভার্ব যেটা বাক্যে থাকবে সেটা হলো নন ফাইনিট ভার্ব। তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অক্সিলারি ভার্ব হলো হ্যাভ, এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অক্সিলারি ভার্ব হ্যাভ এটা ফাইনিট ভার্ব, ডান এটা নন ফাইনিট ভার্ব। আমি যদি বলি আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, বলেন এখানে অ্যাম একটা ভার্ব, ডুইং একটা ভার্ব। এখন অ্যাম আর ডুইং এই দুটার মধ্যে কোনটা ফাইনিট কোনটা নন ফাইনিট, সবাই একটু কমেন্ট করে জানাবেন আমাকে। সবাই একটু ভাই আগের ক্লাসটা দেখেছেন, আগের ক্লাসটা ছিল শর্টকাট ক্লাস, আর আগের ক্লাস আর আজকের ক্লাস আমি শর্টকাট পড়াবো না আপনাদের, কারণ আজকে আপনাদের পেইড বেসের ক্লাস, আমি আপনাদের ডিটেলস পড়াবো। আজকে ভার্বের আদ্যপান্ত সব আমি শেষ করে ফেলাবো। আপনি শুধু আমার সাথে একটু থাকেন আর কমেন্ট করেন। আগের দিন তো ফ্রি ক্লাস ছিল, শর্টকাটে একই দিনে 3টা 4টা টপিক পড়িয়েছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ একসাথে, অ্যাডভার্ব 3টা 4টা একসাথে, ওটা তো শর্টকাট পড়িয়েছি ফ্রি ক্লাস। আজকে আমি আপনাদেরকে ভার্বের আদ্যপান্ত পড়াবো। একটু দেখেন আপনারা, ওয়ারফোন ভাই আজকে একটু দেখেন, তারপরে আমাকে লাস্টে আপনি একটু কমেন্ট করে জানিয়েন যে আজকে কেমন লেগেছে। আপনার শুধু যেটা জানার প্রয়োজন সেটা একটু আপনি কমেন্ট করেন যে স্যার এইটা কি, আমি উত্তর দিতে পারি কিনা সেটা একটু দেখেন। আপনার যত কঠিন মনে হয় বই থেকে গুগল থেকে খুঁজে আপনি এখানে কমেন্টে লেখেন, ইনশাল্লাহ আমি উত্তর দিতে পারবো। আগের ক্লাসের সাথে বা আজকের ক্লাসে মিল করলে হবে না। আগের ক্লাসটা হলো আমি প্রথম আপনাদের পেজে অ্যাড হয়েছি, প্রথম ক্লাস নিয়েছি, আর ওইটা হলো ফ্রি ক্লাস, এক একদিন 2টা 3টা টপিক ক্লাস নিয়েছি। আজকে আমি ভার্বই আপনাদেরকে পড়াবো। আজকে দেখেন ভার্বের ক্লাসটা কেমন লাগে। ভার্ব আজকের পরে আপনাদের আর কিছু শেখা লাগবে না ইনশাল্লাহ। একটু আমার কথা শুনে একটু ধৈর্য ধরে থাকেন, আজকের পরে আর আপনাদের ভার্বের ক্লাস করা লাগবে না। অর্পণ ভাই একটু আপনি যেখান থেকে পারেন আপনি কঠিন
খুঁজে আপনি কমেন্ট করেন, আমি কতটুকু উত্তর দিতে পারি সেটা দেখেন। প্রথম এক জায়গায় আসলে, প্রথম একটা জায়গায় আপনি বেড়ালে আপনার কাছে আনইজি লাগবে, 2-1 দিন পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি নতুন একটা, এখন যদি আপনি নতুন ঢাকা শহরে আসেন, আপনার কিন্তু প্রথম মন টিকবে না, হ্যাঁ, অনেক খারাপ লাগবে। আমি যখন প্রথম আমি পড়েছি চট্টগ্রাম ভার্সিটিতে, আমার বাড়ি খুলনায়, যখন আমি প্রথম খুলনায় গিয়েছি, চট্টগ্রাম গিয়েছি, আমার মন মানে থাকতেই মন চেত না, মনে হতো আমি খুলনায় চলে যাবো, ভার্সিটি ভর্তি বাতিল করে দিয়ে। পরে তো আমি বাড়ি আসতাম না আর। অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে, 1-2 দিন লাগবে। আপনি প্রথম দিন অনুযায়ী আর ওই উদাহরণটার জন্য আপনি এই হয়ে গেছে দেখেন। তাহলে এই বাক্যে দুইটা ভার্ব আছে, আমি বলেছি অক্সিলারি ভার্বটা হলো ফাইনিট ভার্ব আর মেইন ভার্বটা হলো নন ফাইনিট। তাহলে এটা হলো ফাইনিট, এটা হলো কি নন ফাইনিট। তাহলে ভাইয়েরা আমার, বোনেরা আমার, ফাইনিট ভার্ব হলো বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম আর হলো পাস্ট ফর্ম, এই তিনটা ফাইনিট। আর V3 ভার্ব আইএনজি আর 2+ ভার্বের বেস ফর্ম, এই তিনটা হলো নন ফাইনিট। এই তিনটা মনে রাখবেন। আগের দিনে উদাহরণটা ভাই আমি আর আজকে আপনাদের ক্লাসে না, আমি আর কোনোদিন কোনো ক্লাসে দিব না, ওই উদাহরণ আমি আর কখনো অ্যাপ্লাই করব না, এটা আমি প্রতিজ্ঞা করেছি যে ওই উদাহরণ আমি আর কখনো দিব না। আপনাদের সাথেও বলি নাই, খেয়াল করেন এইটা বুঝেছেন কিনা, ফাইনিট নন ফাইনিট ভার্বটা বুঝেছেন কিনা। খুব ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা, MCQতে যেমন ইম্পর্টেন্ট, রিটেনে ফোকাস রাইটিং ট্রান্সলেশনের সময় আবার কিন্তু এই ভার্ব আপনাদের শিখতে হবে। এখন যদি ভালো করে শিখেন, পরে আর ওনার মতো স্যারকে, হ্যাঁ হ্যাঁ, আজকের ক্লাসটা একটু দেখেন আপনারা, তারপরে আপনারা কমেন্ট করেন, হ্যাঁ, শেষ পর্যন্ত একটু থাকেন। সময় নষ্ট করে, সময় নষ্টও যদি মনে হয় তাও একটু ধৈর্য ধরে থাকেন, অর্পণ ভাই। ওকে, তাহলে আমরা আসি, আমরা আসবো এখন ফাইনিট ভার্ব। আমরা এখন আসবো ফাইনিট ভার্ব। ফাইনিট, আজকে আমি ভার্বের আদ্যপান্ত শেষ করবো ইনশাল্লাহ। ফাইনিট ভার্ব আবার দুই প্রকার, একটা হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আজকে আপনারা যত পারেন আমাকে কোয়েশ্চেন করেন, আমাকে আপনারা টেস্ট করেন, ইনশাল্লাহ সমস্যা নেই, কিন্তু ক্লাসটা করেন ধৈর্য ধরে। একটা হলো প্রিন্সিপাল ভার্ব। আজকে আমি উদাহরণ, আগের মতো উদাহরণ দিব না, আজকে আমি সব কিছু আপনাদেরকে উদাহরণগুলোও অন্যভাবে দেওয়ার চেষ্টা করবো। আমি আগের মতো করে উদাহরণ দিব না। দেখেন, ফাইনিট ভার্ব হচ্ছে আবার দুই প্রকার, একটা হলো অক্সিলারি ভার্ব আর একটা কি প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব মানে হলো যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করে এবং যে ভার্বের বাক্যে কোনো অর্থ থাকে না। তাহলে দুইটা কথা বলেছি, অর্থ থাকে না, অর্থ থাকে না। মেইন ভার্বকে, মেইন বা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। দেখেন ভাই, অক্সিলারি ভার্বের দুইটা বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলেছি, এই দুইটার বাইরে অক্সিলারি ভার্ব বৈশিষ্ট্য আপনাদের জানা দরকার নাই। তাহলে বাক্যে কোনো অর্থ থাকে না, যে ভার্বের বাক্যে কোনো অর্থ থাকে না সেটাকে বলা হয় অক্সিলারি ভার্ব, আর যে ভার্বের বাক্যে অর্থ থাকে সেটাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। আর যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করে তখন সেই ভার্বটাকে বলা হয় কি অক্সিলারি ভার্ব। এখন আরেকটা কথা আপনারা মনে রাখেন, একটা বাক্যে যদি মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব না থাকে তখন কিন্তু সেই বাক্যে অক্সিলারি ভার্বটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবে কাজ করে। আবার বলি, অক্সিলারি ভার্ব ছাড়া যদি ওই বাক্যে অন্য কোনো মেইন ভার্ব না থাকে তখন সেই বাক্যে অক্সিলারি ভার্বটা কিন্তু মেইন ভার্ব হিসেবে কাজ করবে। ওকে ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমি 3টা বাক্য দিব, আপনারা একটু অ্যান্সার করবেন আমাকে। আজকে আপনারা আমার সঙ্গে একটু সাথে থাকেন, আমাকে একটু সঙ্গ দেন। আপনারা যদি নানা রকম কমেন্ট করেন তাহলে আমার দেখলেও খারাপ লাগবে। আপনারা আমাকে সঙ্গ দেন, শেষ পর্যন্ত থাকেন, দেখেন আপনারা কতটুকু আমার কাছ থেকে নিতে পারেন, একটু দেখেন। আমি বলি আই অ্যাম গোয়িং দেয়ার, এখানে অ্যাম গোয়িং। 2 নম্বরে হলো আই অ্যাম এ স্টুডেন্ট, এই অ্যাম। 3 নম্বরে বলা আছে আই গো দেয়ার। অপশন দিলাম আমি, অপশন হচ্ছে এ নাম্বারে অপশন দিচ্ছি অক্সিলারি
বি নাম্বারে অপশন প্রিন্সিপাল, সি নাম্বারে অপশন দেন, আচ্ছা অপশন না, অপশন ছাড়াই আপনারা এখানে লেখেন। 1 নম্বরে লেখেন অ্যামটা অক্সিলারি ভার্ব নাকি মেইন ভার্ব, গোয়িংটা অক্সিলারি, এইভাবে দিয়ে দেখেন অ্যাম লিখবেন, লিখে যদি অক্সিলারি হয় এ লেখেন, অথবা যদি মেইন ভার্ব হয় তাহলে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হয় পি লেখেন। তাহলে অ্যাম 1 নম্বর দিয়ে অ্যাম লিখে ভার্বের নামটা লিখবেন, গোয়িং লিখে ভার্বের নামটা লিখবেন। 2 নম্বর দিয়ে অ্যাম লিখে ভার্বের নামটা প্রিন্সিপাল ভার্ব নাকি অক্সিলারি ভার্ব সেটা লিখবেন। আর 3 নম্বরে দেখেন আই গো দেয়ার, এই গোটা কোন ভার্ব, মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব, এই 3টা কোশ্চেন করেন, তারপরে আমরা বাকি রুলে যাব ইনশাল্লাহ। এরপরে আমরা একটা কোশ্চেন দেখব, বিগত সালে ব্যাংকে এসেছে সেই কোশ্চেন। আজকের ক্লাসটা একটু দেখেন, আপনারা অজানা অনেক কিছু শিখতে পারবেন, একটু সঙ্গ দেন আমার সঙ্গে খালি। ভাইয়েরা একটু অ্যান্সার করেন তো। আই অ্যাম গোয়িং দেয়ার, অ্যাম একটা ভার্ব, গোয়িং একটা ভার্ব, তাহলে অ্যামটা কোন ভার্ব, এখানে 2টা নাম লিখবেন, একটা হলো হয় অক্সিলারি না হলে প্রিন্সিপাল। তাহলে অক্সিলারি প্রিন্সিপালের ভিতরে কোনটা হবে, এই একটা আছে অ্যাম, এটা অক্সিলারি নাকি প্রিন্সিপাল, এই অ্যাম আছে এটা অক্সিলারি, গো না গো এটা অক্সিলারি নাকি প্রিন্সিপাল, একটু অ্যান্সার করেন। আমার আসলাম ভাই অ্যান্সার করেছে, আমার কৃষ্ণ রায় আপু অ্যান্সার করেছে, সৈয়দ আবুল হাসনাত ভাই অ্যান্সার করেছে, সঞ্জিত কুমার পাল ভাই অ্যান্সার করেছে, আখি আক্তার। কারো কি নেটের সমস্যা হচ্ছে? আজকে নেটের সমস্যা হচ্ছে না মনে হয়, কারণ আমার এখানে ভাই আজকে নেটের সমস্যা নাই, আমি যতটুকু যা দেখছি, আমি এই ফোন দিয়ে তো কমেন্ট করছি, আমার এই ফোনে কিন্তু কোনো সমস্যা নাই। যদি আমার ওয়াইফাইতে সমস্যা হতো তাহলে আমার এইখানে বাড়তো, যেমন আগের দিন যেটা হয়েছিল ওই একজন কল দেওয়ার কারণে। আজকে আমার এখানে নেট টালার মতো ঠিক আছে, আপনারা একটু ওইখানে দেখেন, আপনাদেরটা একটু খেয়াল করেন। ওকে, আমার অনেক ভাই বোন অ্যান্সার করে ফেলেছে, আমিও অ্যান্সার শুরু করি এখন, আমার ভাই বোনদের সাথে দেখবো। ওকে, খেয়াল করেন, আমি বলছি আই অ্যাম গোয়িং দ্যাট। ভাই আমি একটু আগে আপনাদেরকে যেন কি বলেছি, যে একটা বাক্যে যদি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব দুইটাই থাকে, তাহলে অক্সিলারি ভার্বের নামটা অক্সিলারি ভার্বই থাকবে, মেইন ভার্বের নামটা মেইন ভার্বই থাকবে। তার মানে এই বাক্যে এইটা হলো অক্সিলারি ভার্ব আর এইটা হলো মেইন ভার্ব, আর মেইন ভার্ব না বলে আমরা প্রিন্সিপাল ভার্ব বলতে পারি। এবার 2 নম্বরে আসেন, 2 নম্বরে আছে আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। বলেন এই অ্যামটা যদিও বি ভার্ব বা অক্সিলারি ভার্বের মতো, কিন্তু এই বাক্যে কিন্তু অ্যামের পরে আর কোনো ভার্ব নেই, আই অ্যাম এ স্টুডেন্ট, এইখানে কিন্তু আর কোনো মেইন ভার্ব অ্যামের পরে নাই। আর অ্যামের পরে যদি কোনো মেইন ভার্ব না থাকে, তাহলে আমরা জানি মেইন ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না। আমি বলেছি মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না। তাহলে ওই বাক্যে যদি মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব না থাকে, তখন ওই অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বা হ্যাভ ভার্ব যেটা থাকবে ওইটাই মেইন ভার্ব হিসেবে বাক্যে কাজ করবে। তাহলে এটা হলো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। বলেন আই গো দেয়ার, এইটা যে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, এটা কিন্তু নিশ্চিতভাবে আমরা বলতে পারি, কারণ গো এটা কখনো অক্সিলারি ভার্ব হবে না, ওইটা মেইন ভার্ব। তার মানে একটা বাক্যে একটা মাত্র ভার্ব থাকলে ওইটাই হবে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর 2টা থাকলে একটা হবে অক্সিলারি আর একটা হবে মেইন বা প্রিন্সিপাল। ওকে ভাইরা আমার, বোঝা যাচ্ছে কি না? নেটের সমস্যা হচ্ছে আপনাদের? ভাই আজকে কিন্তু আমার এখান থেকে নেটের কোনো সমস্যা নাই, আপনারা একটু আপনাদের ওই জায়গাটা চেক করেন, আমার এখান থেকে নেটের কোনো প্রবলেম ইনশাল্লাহ আজকে হচ্ছে না, আমি এটা 100% শিওর দিয়ে বলতে পারি। এখনও পর্যন্ত আমার এখানে নেটের সমস্যা দেখা দিলে আমার ফোনে আমি বুঝতে পারতাম, কারণ আমি যে ফোন দিয়ে আমি পড়াচ্ছি, হ্যাঁ আজকে ইনশাল্লাহ ভালো হবে। ভাইরা আপনারা একটু সঙ্গ দেন আমার সঙ্গে, আজকে আমি আপনাদেরকে খুব খুশি করবো ইনশাল্লাহ। ওকে, এরপর আসেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 2010 সালের একটা কোশ্চেন এসেছিল, হুইচ ওয়ান ইজ ইউজড অ্যাজ অক্সিলিয়ারি অ্যান্ড প্রিন্সিপাল, অক্সিলিয়ারি অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব। হুইচ অন ইজ ইউজড অ্যাজ অক্সিলিয়ারি অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব। এটা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 2010 সালে ক্যাশ অফিসার, ক্যাশাই কোশ্চেনটা এসেছিল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 2010 ক্যাশ অফিসার এই কোশ্চেনটা এসেছিল। দেখেন অপশনে ছিল এম, অপশনে ছিল, ওকে আচ্ছা এই কোশ্চেনটা অ্যান্সার করার আগে আমি আরেকটু পড়িয়ে আসি। উড
সি নাম্বারে ছিল কুড, অপশনে ছিল মাইট। আচ্ছা, এই কোশ্চেনটা এখানে থাকুক, তার আগে আমি আপনাদেরকে আরেকটু পড়িয়ে আসি। সেটা হলো ভাই, আমরা অক্সিলারি ভার্বটাকে শিখে নেব। অক্সিলারি ভার্ব হলো দুই প্রকার। কয় প্রকার? অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব কয় প্রকার? দুই প্রকার। কি কি খেয়াল করেন। একটা হলো প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি হলো আবার তিন প্রকার। সেটা হলো বি ভার্ব। তাহলে বি ভার্বগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। এটা হলো বি ভার্ব। এরপর আসেন হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব হলো ডু, ডাস, ডিড। দেখেন এইগুলো হলো প্রাইমারি অক্সিলারি। খেয়াল করেন ভাইয়েরা, দ্য ওয়ার্স্ট ইংলিশ ক্লাস এভার ফর ব্যাংক প্রিপারেশন। কি বলছে? দ্য ওয়ার্স্ট আপনারা ক্লাস তো দেখবেন না, না দেখেই তো আপনারা ক্লাসের ভিতরে এই করবেন। দেখেন এখানে প্রাইমারি অক্সিলারি ভার্ব হলো এগুলো। প্রাইমারি অক্সিলারি ভার্ব তিন প্রকার। একটা বি ভার্ব, হ্যাভ ভার্ব, আর হলো ডু ভার্ব। বি ভার্ব, হ্যাভ ভার্ব আর কি ডু ভার্ব। এখন বি ভার্বগুলো হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। খেয়াল করেন এইখানে বি ভার্বের অ্যাম, ইজ, আর এই তিনটা হলো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওয়াজ, ওয়ার হলো বি ভার্বের পাস্ট ফর্ম। আর বি হলো বেস ফর্ম। আর বিন, বি ডাবল এন, এই বিনটা হলো বি থ্রি ফর্ম। তাহলে বি ভার্ব হলো আটটা। অ্যাম, ইজ, আর এই তিনটা হলো বি ভার্বের বেস ফর্ম। ওয়াজ, ওয়ার বি ভার্বের পাস্ট ফর্ম। বি হলো বি ভার্বের বেস ফর্ম। আর বি ডাবল এন, বিন হলো বি ভার্বের বি থ্রি ফর্ম। আর এই বিনটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভে ব্যবহৃত হয়। কন্টিনিউয়াস টেন্সে কী ব্যবহৃত হয়? থার্ড ক্লাস। দুই একজন আছে এরা মানে খেয়াল না করে এরা কমেন্ট করতেই থাকে, যতই ভালো হোক এদের কোনোটা ভালো লাগে না। আমি বললাম একটু খেয়াল করে দেখেন, তারপরে আমি লাস্টে বলেন। এক দুইজন ওদের কোনোটাই ভালো লাগে না, বুঝলেন? ওদের ভালোটাও ভালো লাগে না, ওদের খারাপটাও ভালো লাগবে না। একটু শেষ পর্যন্ত থাকেন, আমি শেষ পর্যন্ত আসছি ক্লাসটা নিই, তারপরে দেখেন। হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড। এইটা হলো হ্যাভটা হলো বেস ফর্ম, হ্যাজটা হলো প্রেজেন্ট ফর্ম, হ্যাডটা হলো পাস্ট ফর্ম। ডু ভার্ব, ডু, ডিড, ড্যাশ। এরপরে আসেন মোডাল অক্সিলারি ভার্বগুলো আমরা একটু খেয়াল করব। মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো আমরা একটু লিখি। সেটা হলো শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ought to, used to, had better, had rather, would better, would rather, be going to। খেয়াল করেন মোডাল অক্সিলারি এইগুলোই শিখলেই চলবে। কমেন্ট আপনি দেখবেন তাহলেও তো স্যার ওকে ভাইরা, যা দুই একজনের খারাপ লাগছে করার কিছু নেই, কারণ আমি তো এখানে পাশে নাই যে তাকে কিছু, সে ক্লাসটা হয়তো ভালো করে খেয়াল করছে না, যে কোনো কারণে যার ভালো লাগছে সে দেখেন। মোডাল অক্সিলারি ভার্বগুলো হলো শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ought to, used to, had better, had rather, would better, would rather, be going to। এগুলো মূলত বাক্যে মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। এগুলো বাক্যে কী হিসেবে কাজ করে? মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। এখন
এই অক্সিলারি ভার্ব থেকে কিন্তু আমাদের ব্যাংকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। আমি 5-7 মিনিট পরেই আপনাদের কোশ্চেনগুলো দেখাবো ইনশাল্লাহ, যে কোশ্চেনগুলো এসেছে অলরেডি একটা লেখা আছে এখানে। এবার খেয়াল করেন ভাই, প্রাইমারি অক্সিলারির ক্ষেত্রে আমরা মনে রাখবো প্রাইমারি অক্সিলারির পরে ভার্বের আইএনজি যুক্ত ফর্মে বসতে পারে, ভার্বের V3 ফর্মে বসতে পারে। যেমন অক্সিলারি ভার্বের পরে যদি এই বাক্যটা কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে অক্সিলারি ভার্বের পরে অর্থাৎ বি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আর যদি সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, তাহলে কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড বসে। হ্যাভ হ্যাজ কি হ্যাডের পরে V3 বসে। তাহলে প্রাইমারি অক্সিলারি ভার্বের পরে ভার্বের আইএনজি যুক্ত ফর্মে বসতে পারে, ভার্বের V3 ফর্মে বসতে পারে। তাহলে যে কোনো প্রাইমারি অক্সিলারি ভার্বের পরে কিন্তু ভার্বের V3 ফর্মে বসতে পারে, ভার্বের আইএনজি যুক্ত ফর্মও বসতে পারে। কিন্তু মোডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের শুধুমাত্র বেস ফর্ম বসে। শুধুমাত্র কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। মোডাল অক্সিলারি ভার্বের পরে কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোশ্চেন এসেছে BCS প্রাইমারি নিবন্ধন পরীক্ষায়, এবং ব্যাংক পরীক্ষায় যদি ভার্ব থেকে 10টা কোশ্চেন আসে, 5টা কোশ্চেনই শুধু আসে মোডাল অক্সিলারি থেকে। 5টা কোশ্চেন শুধু কোথা থেকে আসে? মোডাল অক্সিলারি। আমি এখনই কোশ্চেনগুলো আপনাদের লিখে লিখে দেবো ব্যাংকের নাম সহ। তাহলে বলেন প্রাইমারি অক্সিলারির পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্মে বসতে পারে, V3 ফর্মে বসতে পারে। কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব, এই যে মোডাল অক্সিলারি ভার্বগুলো আমি লিখেছি, এইগুলোর পরে শুধুমাত্র ভার্বের বেস ফর্ম বসবে। কিন্তু মোডাল অক্সিলারির পরে যদি V3 ফর্ম বসাতে হয়, তাহলে তার আগে একটা বি বসাতে হবে। মোডাল অক্সিলারির পরে যদি V3 ফর্ম বসাতে হয়, তাহলে মোডাল অক্সিলারির পরে বি বসিয়ে তারপরে V3 করতে হবে। ওকে, আসেন এইবার আমরা শিখি একটা জিনিস, সেটা হলো এইখানে আমি ছোট করে একটু লিখি, খেয়াল করেন। যেমন আমি যদি বলি আই অ্যাম এ বয়, আমি বললাম আই ক্যান দ্য ওয়ার্ক। এই 1 নম্বর বাক্য, 2 নম্বর বাক্য। ভাইয়েরা আমার একটু কমেন্ট করে বলেন তো, এই 1 আর 2 দুইটা বাক্যই কি সঠিক নাকি বাক্য দুটো ভুল? প্রথম বাক্যটা হলো আই অ্যাম এ বয়, আমি একজন বালক। দ্বিতীয় বাক্য হলো আই ক্যান দ্য ওয়ার্ক, আই ক্যান দ্য ওয়ার্ক। বলেন বাক্যটা কি সঠিক নাকি ভুল? দুইজন একটু এরকম করছে আমার সাথে, যারা যুক্ত আছে দুইজন একটু ওই কমেন্ট করছে, আর সবাই ভালো বলছে। ভাইরা একটু বলেন আই অ্যাম এ বয় আর আই ক্যান দ্য ওয়ার্ক, এই বাক্য দুইটাই কি সঠিক নাকি ভুল আছে? নিচেরটা দেখা যাচ্ছে না? আই অ্যাম এ বয়, আই ক্যান দ্য ওয়ার্ক, আই ক্যান দ্য ওয়ার্ক। 2 সেকেন্ডটা ভুল। ওকে, আমার শাহাবুদ্দিন ভাই বলেছে সেকেন্ডটা ভুল, হাসান মাহমুদ বলেছে দুইটাই রং, শিহাবুর রহমান সঠিক। ওকে, সবাই একটু কমেন্ট করেন যার যা মনে হয়। ওকে, শিহাবুদ্দিন ভাই দুইটা, ফাতেমাতু জোহরা বলেছে। ওকে, হাসনাত আবদুল্লাহ সিফাত বলেছে দুইটা ভুল। ওকে, আমের ভাইরা বোনেরা, আমি অ্যান্সার করছি, দেরি করাবো না বেশি, কারণ আমাদের অনেক কিছু শিখতে হবে এখনো। আমরা বিগত সালে কোয়েশ্চেনগুলো সলভ করব। দেখেন আই অ্যাম এ বয় এই বাক্যটা সঠিক, আই অ্যাম এ বয় এই বাক্যটা সঠিক, কিন্তু আই ক্যান দ্য ওয়ার্ক এই বাক্যটা ভুল। আই ক্যান দ্য ওয়ার্ক, এই ক্যান হলো একটা মোডাল অক্সিলারি। এই ক্যানটা কি দেখেন, ক্যান কুড আমি এখানে লিখিনি, অবশ্যই ক্যান কুড লিখতে হবে। ক্যান হলো একটা মোডাল অক্সিলারি ভার্ব, আর এই মোডাল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাতে হবে। এই মোডাল অক্সিলারি ভার্বের পরে কোন ফর্ম? ভার্বের বেস ফর্ম। আপনি দেখেন প্রাইমারি অক্সিলারির পরে কিন্তু, যেমন আমি যদি বলি আই হ্যাভ এ পেন, বলেন আমার একটি কলম আছে, এই হ্যাভের পরে আর কোনো ভার্ব নাই, এই হ্যাভটা এখানে বাক্যে মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। আই অ্যাম এ বয়, এই অ্যামটা এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। তার মানে প্রাইমারি অক্সিলারি ভার্ব বাক্যে মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে। এই প্রাইমারি অক্সিলারি ভার্ব, বলেন আই ডু দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক। তাহলে এই যে প্রাইমারি বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, অর্থাৎ 3 প্রকার প্রাইমারি অক্সিলারি ভার্ব, 3টা বাক্যে মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে। কিন্তু এই যে মোডাল অক্সিলারি যেগুলো আমি লিখেছি, এর একটাও কিন্তু বাক্যে মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারবে না। ভাই এই কথাটা 100% ইম্পর্টেন্ট, এবং আপনারা এই কথাটা মাথায় একবার সেভ করে রাখেন। আবার বলি,
প্রাইমারি অক্সিলারি ভার্ব অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্ব, হ্যাজ ভার্ব, ডু ভার্ব, অর্থাৎ এই যে ভার্বগুলো, এই 3 প্রকার ভার্ব বাক্যে মেইন ভার্ব হিসেবেও কাজ করতে পারে, অক্সিলারি ভার্ব হিসেবেও কাজ করতে পারে। কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব শুধুমাত্র অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, এটা বাক্যে কখনো মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারবে না। তার মানে আই ক্যান দা ওয়ার্ক বলা যাবে না, বলতে হবে এরপরে আরেকটা ভার্ব বলতে হবে, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এবং এই যে মোডাল অক্সিলারি ভার্বগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসাতে হবে, কখনো এস বাই যুক্ত করা যাবে না, আইএনজি যুক্ত করা যাবে না, V3 করা যাবে না এবং টু যোগ করা যাবে না। ওকে, ক্লিয়ার ভাইরা আমার? তাহলে এই বাক্যটা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 2010 ক্যাশ অফিসার এসেছিল, হুইচ ওয়ান ইজ ইউজড অ্যাজ অক্সিলারি অ্যান্ড প্রিন্সিপাল, অর্থাৎ নিচের কোন ভার্বটা অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব দুইটো হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে। সবাই একটু অ্যান্সার করেন, আমি আশা করি আমার সব ভাই বোন এটা পারবে, আমি আশা করি আমার সব ভাই বোন এটা পারবে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এই কোশ্চেনটা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 2010 সালে ক্যাশ অফিসার এসেছিল, নিচের কোন বাক্যটি মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুইটাই হিসেবে কাজ করতে পারে, বলা আছে অ্যাম, উড, কুড, মাইট। বলেন, এই ব্যাংকের কোশ্চেন, এই কোশ্চেন এরকম কোশ্চেনই পরীক্ষা আসে, একটু অ্যান্সার করেন ভাইরা, একটু অ্যান্সার করেন কি হবে। আমার হায়দার আলী ভাই বলছে কি দিয়া, জয়ন্ত কুমার শাহ বলেছে এ, উজ্জ্বল সর্দার বলেছে এম, রবিউল ইসলাম বলেছেন এম, ওকে, আলামিন ভুইয়া, ওকে ওকে, হ্যাঁ থ্যাংক ইউ ভাইরা, সবাই বুঝছে, সবাই বুঝছে। গো হবে নাকি ডু হবে, কোনটা? ও আচ্ছা, আই ক্যান, ও এখানে ডু হবে, ডু হবে, আমি ডু বলছি কিন্তু লিখে ফেলছি এখানে গো। হ্যাঁ, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। হ্যাঁ, গো মানে ডু হবে আর কি, ডু হোক আর যাই হোক, মূলত ভার্বের বেস ফর্ম বসবে, এটা আপনারা মনে রাখবেন, ওটা আমার লিখতে যায় আর কি, একটু মিসিং হয়েছে। হ্যাঁ, ওকে, তাহলে আমার সব ভাই বোন কিন্তু অ্যান্সার করতে পেরেছে। দেখেন বলেছে, এখানে বলেছে অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব দুইটাই বাক্যে কাজ করতে পারে, কোনটা? অ্যাম, কারণ অ্যামটা হলো প্রাইমারি অক্সিলারি, অর্থাৎ বি ভার্বের ভিতরে পড়ে। আমি বলছি প্রাইমারি অক্সিলারি, তার মানে এই যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এই তিনটা সবগুলো মেইন ভার্ব হিসেবে বাক্যে কাজ করতে পারে। আবার যখন মেইন ভার্ব বাক্যে থাকে তখন সে আর মেইন ভার্ব থাকে না, তখন সে অক্সিলারি ভার্ব হয়ে যায়। আর এই যে মোডাল অক্সিলারি ভার্ব, এগুলো ভাই কখনো আই মাস্ট গো দেয়ার নাকি আই মাস্ট দেয়ার, কখনো আই মাস্ট দেয়ার বলা যাবে না, কারণ মাস্ট হলো মোডাল অক্সিলারি, এরা কখনো বাক্যে মেইন ভার্ব হতে পারে না। শুধুমাত্র আই মাস্ট গো দেয়ার, আমাকে অবশ্যই সেখানে যেতে হবে। আই মাস্ট রিড দিস বুক, অবশ্যই আমাকে এই বইটি পড়তে হবে। আই মাস্ট, হ্যাঁ, আই মাস্ট রিড দিস বুক, হ্যাঁ, আমাকে অবশ্যই বইটি পড়তে হবে। তাহলে এই যে মোডাল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই ভার্বের একটা বেস ফর্ম থাকতে হবে, তা নাহলে ভুল হবে। তার মানে এখানে উড, কুড, মাইট এই তিনটা শুধুমাত্র অক্সিলারি ভার্ব হবে, কিন্তু মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হতে পারবে না। ঝিরঝিরি কেন আসতেছে? ঝিরিঝিরি আসতেছে, সমস্যা হচ্ছে নাকি? ভিসি নেট প্রবলেম হচ্ছে স্যার, নেট প্রবলেম যদি হয় 2-5 সেকেন্ডের ভিতরে ঠিক হয়ে যাবে, সমস্যা একটানা থাকার কথা না। নেট নাইস, নতুন করে শিখলাম। ওকে, নেট প্রবলেম হচ্ছে, রে হঠাৎ করে আবার নেট প্রবলেম কেন এখন? আরে আল্লাহ, আসলে তো নেট প্রবলেম হচ্ছে। এখন ঠিক আছে? ও ঠিক হয়েছে, থ্যাংক ইউ, ঠিক হলে তো ভালো। ঠিক, স্যার ঠিক আছে এখন। ও আচ্ছা, এখন ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। এটা আসলে সার্ভারের বিষয়, তো নেট যারা প্রোভাইড করে ওই সার্ভারের সমস্যা, এটা একটু হলে আর কি, মনে করেন এটা আমাদের হাতে না, তো বেশিক্ষণ থাকে না, 2-4-5 সেকেন্ড বা 10 সেকেন্ড 20 সেকেন্ডের ভিতরে এটা ইনশাল্লাহ সমাধান হয়ে যায়। হুম, আসেন ভাই, এখন আমরা একটা কোশ্চেন দেখি, শি মাস্ট রিটাইপিং,
she must retyping the report. She must retyping the report before she must retyping the report before she hands it in. Before she hands before she hands it in to the director of financing, to the director of financing. অপশনে বলেন রিটাইপিং বিফোর হ্যান্ডস ইট ইন দ্য ডাইরেক্টর। বলেন এই চারটা অপশনের ভিতরে কোনটা ভুল? এটা একটা ব্যাংকের কোশ্চেন, বিগত সালে এই কোশ্চেনটা ব্যাংকে এসেছিল। বলেন এই কোশ্চেনটার ভুলটা কোন জায়গায় আছে একটু বলেন, এই কোশ্চেনের ভুলটা কোথায়? শি মাস্ট রিটাইপিং দ্য রিপোর্ট বিফোর শি হ্যান্ডস ইট ইন টু দ্য ডাইরেক্টর অফ ফিনান্সিং। বাক্যের বাংলা অর্থ হলো অর্থায়ন বিভাগের পরিচালকের নিকট দেওয়ার পূর্বে তিনি অবশ্যই রিপোর্টটি পুনরায় টাইপ করবেন। বলেন শি মাস্ট রিটাইপিং, সেও পুনরায় রিপিট করবে। শি মাস্ট রিটাইপিং দ্য রিপোর্ট, সে অবশ্যই রিপোর্টটি নতুন করে টাইপ করবে। পূর্বে শি হ্যান্ডস ইট ইন টু দ্য ডাইরেক্টর অফ দ্য ফিনান্সিং, অর্থাৎ ফিনান্সিং অফিসারের কাছে দেওয়ার পূর্বে অবশ্যই সে রিপোর্টটি আবার রিটাইপ করবেন। বলেন রিটাইপ করবেন মানে ধরেন ফিনান্সিং অফিসার কম্পিউটার অপারেটরের কাছে একটা টাইপ করতে দিছে একটা বিষয়, এখন সে স্যারকে দেওয়ার পূর্বে আবার কিন্তু রিটাইপ করে, ভুল ত্রুটি থাকলে নতুন করে রিটাইপিং করে দিতে হবে, কারণ ভুলটা যদি ফিনান্সিং স্যারের কাছে দেওয়া হয় তাহলে কিন্তু সমস্যা হবে, এই জন্য ওইটা দেওয়া যাবে না, তাহলে রিটাইপ করে দিতে হবে। হ্যাঁ, আমার ভাই বোনরা সবাই অ্যান্সার দিচ্ছে, আমার ভাই বোনরা সবাই কি করছে? অ্যান্সার করছে। দেখেন সবাই অ্যান্সার সঠিক, অ্যান্সার হলো বি। কোনটি ভুল? কারণ আমরা জানি মাস্ট হলো একটা মডেল অক্সিলারি ভার্ব, এরপরে রিটাইপ না বসে হবে কি রিটাইপিং না বসে কি হবে? রিটাইপ হবে। অ্যান্সার হবে শি মাস্ট রিটাইপ দ্য রিপোর্ট বিফোর শি হ্যান্ডস ইট ইন টু দ্য ডাইরেক্টর অফ ফিনান্সিং। তাহলে মাস্ট হলো একটা মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের পরে শুধুমাত্র ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। মডেল অক্সিলারি পরে শুধুমাত্র ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। তাহলে এটা হবে রিটাইপ। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার আসেন আমরা পরবর্তী আরো একটা কোশ্চেন দেখি। দেখে আসি। আসেন আমরা আর একটা কোশ্চেন দেখে আসি। বাংলাদেশ ব্যাংকের এডিতে এসেছে এই কোশ্চেন। টুমরো দ্য প্রেসিডেন্ট ইজ গোয়িং ওপেন এ নিউ হসপিটাল। নিউ হসপিটাল এটা এসেছে বাংলাদেশ ব্যাংকের এডি 2008 সালে এই কোশ্চেনটা এসেছিল। দেখেন টুমরো দ্য প্রেসিডেন্ট ইজ গোয়িং টু ওপেন, বলেন এই অংশটার নিচে দাগ দেওয়া, সঠিক উত্তর কি হবে? ইজ গোয়িং টু ওপেন। বি নাম্বার উইল গো ওপেন।
সি নাম্বার হলো উইল গো গোয়িং ওপেন। ডি নাম্বার উইল গোয়িং টু ওপেন। বলেন এই কোশ্চেনটা একটু অ্যান্সার বলেন সবাই, এই কোশ্চেনটা অ্যান্সার বলেন সবাই। খেয়াল করেন, টুমরো দ্য প্রেসিডেন্ট ইজ গোয়িং ওপেন এ নিউ হসপিটাল। আগামীকাল প্রেসিডেন্ট একটা নতুন হাসপাতাল উদ্বোধন করতে যাচ্ছে। আগামীকাল প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি আগামীকাল একটি নতুন হাসপাতাল উদ্বোধন করতে যাচ্ছে। বলেন অ্যান্সারটা কি হবে? বলেন অ্যান্সারটা কি হবে? প্রেসিডেন্ট আগামীকাল একটি নতুন হাসপাতাল উদ্বোধন করতে যাচ্ছে। বলেন অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে সবাই একটু বলেন কমেন্ট করে। সবাই একটু কমেন্ট করে অ্যান্সার বলেন। ওকে, কেউ বলছে এ নাম্বার, কেউ বলছে ইজ গোয়িং টু ওপেন। ওকে দেখেন, আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম বি গোয়িং টুটা হলো একটা মোডাল অক্সিলারি ভার্ব। বি গোয়িং টু এটা একটা মোডাল অক্সিলারি ভার্ব। এই বির জায়গায় আপনারা মনে করবেন এম, ইজ, আর, ওয়াজ অথবা ওয়ার, এর যে কোনো একটা থাকতে পারে। তাহলে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, আর গোয়িং টু, এই যে বি গোয়িং টু, এই বি গোয়িং টুটা হলো একটা মোডাল অক্সিলারি ভার্ব। আর এই বি গোয়িং টুর পরে ভার্বের বেস ফর্ম বসবে। এখন খেয়াল করেন, এই কোশ্চেনটা অনেকে টুমরো দেখে ফিউচার অ্যান্সার করছেন, কিন্তু আমরা জানি নিকট ভবিষ্যৎ। বলেন টুমরো আগামীকাল, নিকট ভবিষ্যৎ বোঝাইতে ফিউচার টেন্স না হয় প্রেজেন্ট টেন্স হয়। বলেন নিকট ভবিষ্যৎ বোঝালে ফিউচার টেন্স না হয়ে কোন টেন্স হয়? প্রেজেন্ট টেন্স হয়। নিকট ভবিষ্যৎ বুঝাইলে ফিউচার সো ডি ইজ কারেক্ট। হাসান মাহমুদ বলেছে A100। হ্যাঁ, আসলাম অ্যান্সার করেছে এ নাম্বার। ওকে, অ্যান্সার হবে এ নাম্বার। অ্যান্সার হবে কি? এ নাম্বার। দেখেন নিকট ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ বুঝাইলে যদি আমি বলি প্রেসিডেন্ট ইজ গোয়িং টু ওপেন এ নিউ হসপিটাল নেক্সট মান্থ, নেক্সট উইক, তাহলে কিন্তু আপনার একটু দূরত্ব থাকতো, টাইমটা একটু দূরের টাইম থাকতো ভবিষ্যতের। কিন্তু টুমরো আগামীকাল, এই যে সকাল, রাতটা পার হইলে সকালে এমনি কি প্রেসিডেন্ট হাসপাতাল উদ্বোধন করবে। একবারে নিকট ভবিষ্যৎ বুঝাইলে ফিউচার টেন্স না হয়ে প্রেজেন্ট টেন্স হবে। নিকট ভবিষ্যৎ বুঝাইলে ফিউচার টেন্স না হয়ে প্রেজেন্ট টেন্স হবে। জন্য ইজ গোয়িং টু, এখানে ইজ গোয়িং দেখে আপনারা আবার মনে করেন না যে এটা একটা কন্টিনিউয়াস টেন্স। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, এইটা হলো, হ্যাঁ, এইটা হলো একটা মোডাল অক্সিলারি ভার্ব। এটা হলো কি বলেন তো? একটা মোডাল অক্সিলারি ভার্ব। তাহলে আর আপনারা মনে রাখবেন, কোনো কিছু উদ্বোধন করতে যাওয়া বি গোয়িং টু বসে, বি গোয়িং টু। হ্যাঁ, টুমরো দ্য প্রেসিডেন্ট ইজ গোয়িং টু বি গোয়িং টু ওপেন এ নিউ হসপিটাল, এটা হবে ইজ গোয়িং টু ওপেন। এখানে উইল দিয়ে একটাও আসবে না, কারণ উইল দ্বারা ফিউচার বোঝায়। আর নিকট ভবিষ্যৎ বোঝাইলে ফিউচার হবে, উইল হবে, ঠিক আছে, কিন্তু নিকট ভবিষ্যৎ বোঝাইলে ফিউচার না হয় প্রেজেন্ট টেন্সে অ্যান্সার করতে হবে। ওকে, তার মানে এ নাম্বার অ্যান্সার সঠিক। হ্যাঁ, ওকে, আসেন ভাইরা আরও কোশ্চেন আমরা দেখব। তাহলে মোডাল অক্সিলারি থেকে এই তিনটা কোশ্চেন আমরা ব্যাংকে পেয়েছি, হ্যাঁ, আরও এসেছে। ওকে, আমরা এখন একটু অন্য দিকে চলে যাই। আমরা আসেন, এরপরে আমরা শিখব ফাইনিট ভার্বের দুই প্রকার। একটা অক্সিলারি শিখেছি, এইবার আমরা শিখব প্রিন্সিপাল ভার্ব। এইবার আমরা শিখব কি? প্রিন্সিপাল ভার্ব। আসেন,
ফাইনিট ভার্বের একটা প্রকারভেদ হলো প্রিন্সিপাল ভার্ব। দেখেন প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, একটা হলো ট্রানজিটিভ ভার্ব, একটা হলো কি বলেন তো ট্রানজিটিভ ভার্ব, আর একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। দেখেন ট্রানজিটিভ ভার্ব অর্থ হলো সকর্মক ক্রিয়া, সকর্মক, আর ইনট্রানজিটিভ অর্থ হলো অকর্মক, অকর্মক। বলেন এইটার পরে অবজেক্ট থাকে না, আর ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে। ট্রানজিটিভ ভার্বের পরে ভাই কি থাকে? অবজেক্ট থাকে। আর ইনট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে না। এই ট্রানজিটিভ ভার্বের পরে কি থাকে? অবজেক্ট থাকে। ইনট্রানজিটিভ ভার্বের পরে কি থাকে না? অবজেক্ট থাকে না। ওকে, হ্যাঁ অবজেক্ট লাগলে ট্রানজিটিভ। ওকে, কি বলছে ভাই? পজিটিভটা স্যার পজিটিভ, হ্যাঁ পজিটিভ ভার্বটা দেখাবো ভাই, আপনারা আমার সঙ্গে থাকেন। আর 10:30টায় ক্লাস, 11:30টায় ক্লাস শেষ হয়, যদি আরও একটু সম্ভব হয় আরও একটু থাকবেন, আমি ইনশাল্লাহ সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন আমি এখানে দুইটা বাক্য আপনাদেরকে লিখবো, সেটা হলো আই ওয়ান্ট এ পেন, অথবা হিম, অথবা হার। এরপরে খেয়াল করেন, আমি বললাম আই কেম ফ্রম খুলনা। আই কেম ফ্রম কি বলেন তো? খুলনা। বলেন এখানে দুইটা ভার্ব দেখা যাচ্ছে, 1 নম্বরে ওয়ান্ট, 2 নম্বরে কেম। এই দুইটা ভার্বের ভিতরে আমাকে বলেন এই দুইটা কি অবজেক্ট নাকি অবজেক্ট, এই ভার্বটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, এই ভার্বটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ভাইরা এই দুইটা ভার্ব দিয়ে আমাকে একটু বলেন কোনটা ট্রানজিটিভ কোনটা ট্রানজিটিভ না। হ্যাঁ আমি অবশ্যই একটু পরে পজিটিভ ভার্ব পড়াবো, তার আগে একটু বলেন এইটা কোনটা ট্রানজিটিভ কোনটা ট্রানজিটিভ না। 1 নম্বর 2 নম্বর দিয়ে একটু উল্লেখ করে বলেন ভাইয়া, যে এই ওয়ানটা টি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, কেমটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। সরি ভাইয়া, কোনটার জন্য সরি? এইটা ট্রানজিটিভ বলতে ভাইয়া এখানে 1-2 নম্বর যদি একটু উল্লেখ করে বলতেন তাহলে আমার জন্য ভালো হতো। 1-2 নম্বর উল্লেখ করে বললে, হ্যাঁ ভাইয়া এই যে আমার আলামিন ভাইয়া বলছে 1 টি 2 আই। ওকে, এরকম সংক্ষেপে লেখেন। আমার অপূর্ব শাহ ভাইয়া লিখেছে 1 ট্রানজিটিভ, হাসান মাহমুদ বলেছে 1 ট্রানজিটিভ, হায়দার আলী ভাই বলছে 1 ট্রানজিটিভ 2 ইনট্রানজিটিভ। ওকে, দেখছেন আমার ভাইরা অ্যান্সার করছে, এইভাবে অ্যান্সার করেন। আব্দুর রহমান ভাই বলছে 2টাই ট্রানজিটিভ। হ্যাঁ ওকে, আচ্ছা ভাইয়ারা আমরা একটু খেয়াল করি তাহলে। দেখেন আমি ভাই ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ আমি চিনব কী করে, অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের সংজ্ঞা আর ইনট্রানজিটিভ ভার্বের সংজ্ঞাটা কি, আমি কিন্তু আপনাদেরকে এখনও পুরো সংজ্ঞাটা বলিনি, এখন আমি বলবো। খেয়াল করেন, ট্রানজিটিভ ভার্ব মানে হলো যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। এই কি পাওয়া যায়? উত্তর পাওয়া যায়। কি বা কাকে দ্বারা, যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেই উত্তরটা হয় অবজেক্ট, আর সেই অবজেক্টের আগের ভার্বটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আপনি উত্তর পাচ্ছেন ওই ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছেন না, হ্যাঁ সেটা ট্রানজিটিভ হবে না। সেই ভার্বকে যদি কোথায়, কখন, কেন, কিভাবে এগুলো দ্বারা প্রশ্ন করে উত্তর পান সেটা হবে কি? ইনট্রানজিটিভ ভার্ব। আসেন আমি সংজ্ঞাটা একটু লিখে দিচ্ছি। যে ভার্বকে কি অথবা কাকে, যে ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটি কি বলেন? সেটি হলো টিভি, মানে ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাকে বলা হয়
ইনট্রানজিটিভ ভার্ব, তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। আবার বলছি ভাই, আপনি প্রথম একটা সেন্টেন্স পাবেন, ওই সেন্টেন্সের ভার্বকে আপনি প্রশ্ন করবেন কি বা কাকে দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করার পরে যদি আপনি উত্তর পান, সেই উত্তরটা হবে ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বকে আপনি কি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছেন না, কিন্তু কোথায়, কখন, কেন এবং কিভাবে, এগুলো যে কোনো একটা দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পান, সেই উত্তরটা, সেই ভার্বটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। সেই ভার্বটা কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব। বুঝতে পেরেছেন ভাইরা আমার? তাহলে খেয়াল করেন, আই ওয়ান্ট, আমি চাই, কি চাই? একটা কলম চাই। হ্যাঁ, আই ওয়ান্ট, আমি চাই, আমি কি চাই? একটা কলম চাই। তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি? বলেন, আমি কাকে চাই? আমি তাকে চাই। এই তাকে বলতে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। এটা হতে পারে, হ্যাঁ, কোনো মাকে হতে পারে, বাবাকে হতে পারে, অন্য কোনো আত্মীয় স্বজনকে হতে পারে। তাহলে এইটা হিম হার দিয়ে ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি? তাহলে এই ভার্বটা ফাইনিট, এই ওয়ান ভার্বটা হলো ট্রানজিটিভ। টিভি ওয়ান ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্ব। কেন? কারণ ওয়ান ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমি উত্তর পেয়েছি, আর এই উত্তরটা হয়েছে অবজেক্ট। আর কোন ভার্বের অবজেক্ট থাকে? ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে। ওকে ভাইরা, আসেন, আই কেম ফ্রম খুলনা। হ্যাঁ, আমি কোথা থেকে, আমি কি এসেছি? খুলনা থেকে। উত্তর হয় না। হ্যাঁ, আমি কাকে এসেছি? খুলনা থেকে। উত্তর হয় না। তার মানে কেম ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় না। তাহলে আমি এবার প্রশ্ন করব, কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে। আমি বললাম আমি কোথা থেকে এসেছি? হ্যাঁ, আমি খুলনা থেকে এসেছি। আমি কোথা থেকে এসেছি? আমি যশোর থেকে এসেছি। আমি কোথা থেকে এসেছি? আমি কুমিল্লা থেকে এসেছি। বলেন, কোথা থেকে। তাহলে কোথায়, কখন, কেন, কিভাবে, এই চারটার কোনো একটা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর মিলে যায়, তাহলে এটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। তার মানে এখানে কেমটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। এই কেমটা হলো কি? ইনট্রানজিটিভ ভার্ব। সবাইকে বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করে বলেন। সবাইকে বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করে বলেন যে সবাই বুঝতে পেরেছেন কিনা। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ চিনতে হবে কি করে, সবাই বুঝতে পেরেছেন কিনা বলেন। পরীক্ষায় এসেছে। আরেকটা জিনিস মনে রাখেন, যদি কোনো ভার্বের পরে কোনো ওয়ার্ড না থাকে, যদি কোনো ভার্বের পরে কোনো ওয়ার্ড না থাকে, সেই ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে থাকে অবজেক্ট, ইনট্রানজিটিভ ভার্বের পরে থাকে অ্যাডভার্ব, অথবা ইনট্রানজিটিভ ভার্বের পরে কিছু নাও থাকতে পারে। ইনট্রানজিটিভ ভার্বের পরে কিছু নাও থাকতে পারে। এবার তিনটা বাক্য দেবো, তিনটা বাক্য একটু অ্যান্সার করবেন আপনারা। আসেন, হি লেখেন, দ্য বয় রাইটস এ লেটার। পরীক্ষা এসেছে এই কোশ্চেনটা। দ্য বয় রাইটস এ লেটার, রাইটসটা কোন ভার্ব? বলেন, ফায়ার বার্নস, এই বার্নসটা কোন ভার্ব? উই, এই দুইটা বলেন, এই দুইটা থেকে বলেন। দ্য বয় রাইটস এ লেটার, রাইটসটা কোন ভার্ব? ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? আর ফায়ার বার্নস, এই বার্নসটা কোন ভার্ব? বলেন, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? একটু বলেন, একটু বলেন, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? এটা একটু বলেন, বলেন এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? এটা একটু বলেন, একটু কমেন্ট করে বলেন যে রাইটসটা কি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ। বার্বসটা আমি বলেছি যে ভার্বের পরে অবজেক্ট থাকবে, অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে, সেটা ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বের উপরে অবজেক্ট থাকবে না, অর্থাৎ অ্যাডভার্বও থাকতে পারে, কিছু নাও থাকতে পারে, সেই ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে 2 নম্বরটা ইনট্রানজিটিভ আর 1 নম্বরটা কি? ট্রানজিটিভ। 2 নম্বরটা ইনট্রানজিটিভ আর 1 নম্বরটা কি? ট্রানজিটিভ। ওকে, সবাই অ্যান্সার সঠিক হয়েছে। এটা রাইটস হলো ট্রানজিটিভ, আর ফায়ার বার্নস এটা হলো ইনট্রানজিটিভ। এটা কি বলেন তো? ইনট্রানজিটিভ ভার্ব। আসেন, এবার আমরা তাহলে পজিটিভ ভার্বে, অনেকে আমাকে পজিটিভ ভার্বের কথা বলেছে, আমরা তাহলে পজিটিভ ভার্বে চলে যাই এবার। হ্যাঁ, তাহলে আমরা ফাইনিট ভার্ব মূলত শেষ করে ফেলেছি। ফাইনিট ভার্বটা মূলত আমাদের শেষ হয়েছে, আমাদের বাকি আছে নন ফাইনিট ভার্ব। তার আগে আমরা পজিটিভ ভার্বটা একটু শিখে আসি, তারপরে আমরা নন ফাইনিটে যাব। দেখেন, পজিটিভ ভার্ব সবাই দেখেন, পজিটিভ ভার্বটা আমরা এবার পজিটিভ ভার্বে চলে এসেছি।
খেয়াল করেন পজিটিভ ভার্ব মানে হলো প্রযোজক ক্রিয়া বা নিযন্ত ক্রিয়া, প্রযোজক ক্রিয়া বা নিযন্ত ক্রিয়া। তাহলে যে ভার্ব দেখেন কাজটি নিজে না করে অন্যকে দিয়ে করালে সেটি পজিটিভ ভার্ব দিয়ে কি করতে হবে। তার মানে কাজটি নিজে না করে যখন অন্যকে দিয়ে করানো হবে বা কাজটি অন্য কাউকে করতে সহযোগিতা করা হবে তখন সেই ভার্বটাকে বলা হবে পজিটিভ ভার্ব। তাহলে কাজটা যখন নিজে না করে ফ্যাক্টেটিভ ভার্ব সম্পর্কে ওকে বলবো জিরান্ড পার্টিসিপল সরি ইনফিনিটিভ 3 প্রকার। হ্যাঁ ইনফিনিটিভ, হ্যাঁ আমাদের 3টা নন ফাইনাইট ভার্ব 3 প্রকার, অনেক ডিটেলস পড়াতে হবে। আসেন আমরা পজিটিভ ভার্বটা একটু খেয়াল করেন আগে, পজিটিভ ভার্বের পরে আমি ফ্যাক্টেটিভ ভার্বে যাব, সমস্যা নেই। যার যে কোশ্চেন সব করবেন ইনশাল্লাহ। দেখেন পজিটিভ ভার্ব মানে হলো যে ভার্ব নিজে কাজটি করে না, অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় বা অন্য কারো দ্বারা অন্য কাউকে কাজটি করতে সহযোগিতা করে, তাকে বলা হয় পজিটিভ ভার্ব। যেমন মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশুকে চাঁদ দেখায়, বলেন মা শিশুকে চাঁদ দেখায়। এই যে বাক্যটার ক্ষেত্রে বলেন শিশু কিন্তু চাঁদ নিজে দেখতে পারে না, তাহলে মা কিন্তু শিশুকে চাঁদ দেখানোর কাজটা করে বা সহযোগিতা করে যে দেখো বাবা আকাশে কি সুন্দর একটা চাঁদ উঠেছে। তাহলে যে কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করানো হয়, মা কিন্তু চাঁদটা দেখছে না, মা কিন্তু শিশুকে চাঁদ দেখাচ্ছে। তাহলে শিশু নিজে চাঁদ দেখতে পারে না, তাহলে শিশুকে চাঁদ দেখে দিচ্ছে কে? মা। এই জন্য কাজটা নিজে না করে যদি অন্যকে দিয়ে করানো হয় তখন সেটা হবে পজিটিভ ভার্ব। সেটা কি হবে? পজিটিভ ভার্ব। এখন আসেন পজিটিভ ভার্ব, যেমন আমি যদি বলি ইট হলো একটা মেইন ভার্ব। ইট অর্থ খাওয়া, মানে নিজে খাওয়া। এখন এই ভার্বটার পজিটিভ ফর্ম হলো ফিড। এই ভার্বটার পজিটিভ ফর্ম কি? ফিড। তখন এর অর্থ হবে খাওয়ানো। ধরেন আপনার রুমমেট অসুস্থ, আপনার রুমমেট কি অসুস্থ, তখন সে খেতে পারতেছে না, বাসায় আপনি এই বাইরের থেকে যে বাসায় যে দেখলেন আপনার রুমমেট অসুস্থ, জ্বরে কাতরাচ্ছে, তখন আপনি কি করবেন? বলবেন ওটা তোমাকে আমি একটু খাইয়ে দিই, না খেলে অসুস্থ হয়ে যাবা, বা ওষুধ খাইয়ে দিই, আমি বাজার থেকে ওষুধ এনে তোমাকে খাইয়ে দিচ্ছি। তাহলে নিজে খাইলে ইট, অন্য কাউকে খাইয়ে দিলে কি? ফিড। যেমন আমি যদি বলি সি মানে দেখা, নিজে দেখলে সি, আমি যদি অন্য কাউকে দেখাই সেটা হলো শো মানে হলো দেখানো। তাহলে নিজে দেখলে সি, অন্যকে দেখলে শো। তাহলে এই যে ইট সি এটা হলো মূল ভার্ব, আর এই যে ফিড আর শো এটা হলো এদের পজিটিভ ফর্ম। এখন ভাই আমাদের যে ভার্বগুলোর নিজস্ব পজিটিভ ফর্ম আছে ওগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে না। আমাদের পরীক্ষায় আসে যে ভার্বগুলো নিজস্ব পজিটিভ ফর্ম নাই বা নিজস্ব পজিটিভ ফর্ম হয় না, সেই ভার্বগুলোই পরীক্ষায় আসে। এবং সেই ভার্বগুলোকে পজিটিভে রূপান্তর করতে হলে আমাদেরকে কিন্তু 5টা ভার্বের সাহায্য নিতে হয়। তাহলে যে ভার্বগুলোর নিজস্ব পজিটিভ ফর্ম নাই সেই ভার্বগুলোকে পজিটিভ ফর্মে রূপান্তর করার জন্য আমাদেরকে 5টা ভার্বের সাহায্য নিতে হবে। সেই 5টা ভার্ব কি কি আমরা একটু লিখি। খেয়াল করেন সেই 5টা ভার্ব হলো মেক, লেট, হেল্প, হ্যাভ এবং গেট। এই 5টা ভার্বের সাহায্য নিয়ে আমরা যে কোনো বাক্যকে কিন্তু পজিটিভ ফর্মে রূপান্তর করতে পারবো। তাহলে মেক, লেট, হেল্প, হ্যাভ এবং গেট, এই 5টা ভার্বের সাহায্য নিয়ে আমরা যে কোনো বাক্যকে পজিটিভে রূপান্তর করতে পারবো। ওকে, তাহলে আসেন এই 5টা ভার্ব কিন্তু আবার সবাই একই রকম গঠন প্রণালী মেনে চলে না। আমাদের হাতের 5টা আঙ্গুল কিন্তু সবগুলো সমান না, এইটা সব থেকে বড়, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এটা, তারপরে এটা সব থেকে ছোট্ট। আমাদের হাতের 5টা আঙ্গুলও যেমন সব একই রকম না, ঠিক এই 5টা ভার্বও কিন্তু কখনো একই রকম গঠন প্রণালী মেনে চলবে না। হ্যাঁ, হাতের 5টা আঙ্গুলও কি না? সমান না। এই 5টা ভার্বের গঠন প্রণালীও কিন্তু একই রকম বা একই সমান না, ভিন্ন। তাহলে গঠন প্রণালীটা একটু আমাদেরকে আগে শিখতে হবে। আসেন আমি এখানে 5টা ভার্ব দিয়ে গঠন প্রণালীগুলো লিখি। দেখেন সাবজেক্টের পরে
সাবজেক্টের পরে যদি রিসিভার, তাহলে এরপরে ভার্বের ভি3 ফর্ম বসাতে হবে। আগে আমি একটু বলি, তারপরে আমি ব্যাখ্যা করবো। আবার দেখেন, সাবজেক্টের পরে যদি থাকে শুধুমাত্র হ্যাভ, শুধুমাত্র কি হ্যাভ, এরপরে যদি পরে যে অবজেক্ট থাকবে, এরপরে যে অবজেক্ট থাকবে সেইটা যদি হয় ব্যক্তি অথবা কি ডোয়ার, অথবা কি ডোয়ার, এরপরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসবে। 3 নম্বরে দেখেন, সাবজেক্টের পরে যদি থাকে গেট, এরপরে অবজেক্টটা যদি হয় ব্যক্তি অথবা ডোয়ার, তাহলে এরপরে হবে 2+V1 মানে ইনফিনিটিভ। 4 নম্বর স্ট্রাকচার হলো, সাবজেক্টের পরে যদি থাকে মেক, লেট অথবা হেল্প, এরপরে ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, কিন্তু হেল্পের পরে বেস ফর্মও বসতে পারে, ইনফিনিটিভও বসতে পারে। এই 4টা সূত্র যদি আপনারা মনে রাখতে পারেন, পজিটিভ ভার্ব থেকে কোনো প্রশ্ন আসলে আপনারা কোনোদিন ভুল করবেন না। হ্যাঁ, আমারটা হয়েছে স্যার। ওকে, তাহলে দেখেন এই যে 4টা স্ট্রাকচার আমি লিখেছি, স্ট্রাকচার 4টা আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু এদিকে খেয়াল করেন। দেখেন, হ্যাভ অথবা গেট, সাবজেক্টের পরে যদি হ্যাভ অথবা গেট থাকে, এরপরে যদি আরেকটা অবজেক্ট থাকে, সেই অবজেক্টটা যদি কোনো বস্তুবাচক অবজেক্ট হয়, তাহলে এরপরে যে ভার্বটা হবে, এই ভার্বটা হবে ভি3 ফর্মে। এই ভার্বটা কোন ফর্মে হবে? ভি3 ফর্মে হবে। দেখেন, সাবজেক্টের পরে যদি থাকে, আমি উদাহরণ দিব একটু পরে, আমি একটু পরে উদাহরণ দিব। কিছু দেখা যাচ্ছে না, মাঝে মাঝে নেটের কেন আবার এরকম একটু সমস্যা হচ্ছে। এইবার মনে হয় ঠিক হয়ে গেছে, দেখেন ভাইয়েরা, এইবার মনে হয় ঠিক হয়ে গেছে না? দেখেন তো একটু ভাইয়েরা, এবার ঠিক হয়ে গেছে না? এবার ঠিক হয়েছে কিনা একটু বলেন। এখন কি ঠিক হয়েছে? ও আচ্ছা, হ্যাঁ লেখেন, তাহলে লিখে নেন। ওকে, এখন দেখা যাচ্ছে ভাইয়ারা? ভাইয়া এখন কি দেখা যাচ্ছে? মাঝে মাঝে একটু নেট সমস্যা হয়। এটা মিরপুর, ঢাকার মিরপুর এলাকা তো ভাই, এই মিরপুর এলাকাতে অনেক নেটের কাজকাম চলে। ঢাকার এই মিরপুর 10 কাজীপাড়া এই এলাকাটাতে নেটের কাজকাম চলে খুব। এই জন্য মনে করেন ওরা যে পরিমাণে এই সময় নেটে কাজ হচ্ছে, এতটা ওরা সাপ্লাই দিয়ে পারে না, সার্ভার থেকে সার্ভার ডাউন হয়ে যায় মাঝে মাঝে। এই ঢাকার এই মিরপুর এলাকাতে এই সময় অনেক ক্লাস নেয়, বা নেটের কাজকাম, ফ্রিল্যান্সিংয়ের কাজকামগুলো এলাকায় বেশি হয়, যার কারণে নেট ওদের সাপ্লাই দিয়ে পারে না। মনে করেন যেটুকু ওদের দেওয়ার কথা তার থেকে বেশি মানে মানুষ কাজ করে, বুঝছেন? যার কারণে এই এলাকায় সার্ভারে একটু সমস্যা হয় মাঝে মাঝে। এটা ঠিক হয়ে যাবে। লেখা শেষ ভাই? লেখা কি শেষ? ওকে, আমি এখন তাহলে একটু বোঝানো শুরু করি। দেখেন, যদি সাবজেক্টের পরে হ্যাভ অথবা গেট থাকে, সাবজেক্টের পরে কি থাকে? পজিটিভ ভার্ব হ্যাভ অথবা গেট, এরপরে অবজেক্টটা যদি বস্তুবাচক হয়, তাহলে আপনি তারপরে ভার্বের ভি3 ফর্ম বসাবেন। যদি এখানে থাকে সাবজেক্টের পরে হ্যাভ, শুধুমাত্র হ্যাভ, এরপরে অবজেক্টটা যদি হয় ব্যক্তিবাচক, তাহলে আপনি এরপরে ভার্বের বেস ফর্ম বসাবেন। সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাভের পরে ব্যক্তিবাচক হলে ভার্বের ভি1। এরপরে আসেন, সাবজেক্টের পরে যদি গেট থাকে, সাবজেক্টের পরে কি থাকে? গেট থাকে। স্যার কি কোনো ব্যাংকে কর্মরত আছেন? আমি ব্যাংকের না, কলেজে। দেখেন, সাবজেক্ট প্লাস গেট অবজেক্ট ব্যক্তি, এখানে দেখেন ডোয়ার, এরপরে ইনফিনিটিভ। যদি গেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তাহলে ইনফিনিটিভ বসবে। আর সাবজেক্টের পরে মেক, লেট, হেল্প যেটাই থাকুক, এরপরে ভার্বের বেস ফর্ম। এরপরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। কিন্তু হেল্পের পরে ইনফিনিটিভও বসতে পারে, বেস ফর্ম বসতে পারে। এই 4টা সূত্র সবাই একটু কষ্ট করে মনে রাখবেন। বলেন, সূত্র 4টা কি বুঝতে পেরেছেন সবাই? স্যার কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করব। হ্যাঁ অবশ্যই, আমি উত্তর বলেছি কলেজ। ওকে, তাহলে আমরা এখন একটা এইখান থেকে ট্রান্সলেশন আকারে কিছু কোশ্চেন আসে, আমরা ট্রান্সলেশন দেখব, তাহলে আমাদের রিটেনের ট্রান্সলেশনটাও করা হয়ে যাবে। বলেন, আনিস রফিককে দিয়ে পরীক্ষা এসেছে। আনিস রফিককে, আনিস রফিককে দিয়ে, আনিস রফিককে দিয়ে ফ্লোরটি পরিষ্কার করালেন। ফ্লোরটি পরিষ্কার করালেন।
সবাই একটু ট্রান্সলেশন করেন। আনিস রফিককে দিয়ে ফ্লোরটি পরিষ্কার করালেন। সবাই একটু ট্রান্সলেশন করেন। রুলগুলো আবার বলবো ভাই? ওকে ওকে ভাই, রুলগুলো আবার বলছি। দেখেন, আমি দেখব সাবজেক্টের পরে যদি হ্যাভ অথবা গেট থাকে, এরপরে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসবে। সাবজেক্টের পরে যদি হ্যাভ থাকে, এরপরে ব্যক্তিবাচক হলে বেস ফর্ম। সাবজেক্টের পরে গেট থাকলে অবজেক্ট, ব্যক্তিবাচক হলে তারপরে ডোয়ার, অর্থাৎ ব্যক্তিবাচক হলে ইনফিনিটিভ, আর সাবজেক্টের পরে মেক, লেট, হেল্প যাই থাকুক ভার্বের বেস ফর্ম। ট্রান্সলেশনটা একটু আমরা করি ভাই। সাইন নাম্বারটা আরেকবার একটু বলেন। ওকে, দেখেন, সাবজেক্টের পরে মেক থাকুক, সাবজেক্টের পরে লেট থাকুক, আর সাবজেক্টের পরে হেল্প থাকুক, এরপরে ভার্বের বেস ফর্ম। এখন ভাই আমার কথা হলো, যদি বাক্যটা পাস্ট টেন্সে আসে তাহলে আপনি হ্যাড লিখবেন, গট লিখবেন, মেড লিখবেন, হেল্প লিখবেন। পাস্ট টেন্সে থাকলে হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড, গেটের পাস্ট ফর্ম গট, মেকের পাস্ট ফর্ম মেড, হেল্পের পাস্ট ফর্ম হেল্প, পাস্ট ফর্মে লিখতে হবে। দেখেন, আমরা এই ট্রান্সলেশনটা একটু করি পজিটিভ ভার্ব দিয়ে। আনিস রফিককে দিয়ে ফ্লোরটি পরিষ্কার করালেন। আমরা পজিটিভ ভার্ব দিয়ে ট্রান্সলেশনটা করাবো। এই ট্রান্সলেশনটা বিভিন্ন পরীক্ষাতে, ব্যাংক বলেন, বিভিন্ন নন ক্যাডার বিভিন্ন পরীক্ষাতে অনেকবার এসেছে এই কোশ্চেনটা। দেখেন, আমরা প্রথমে লিখবো সাবজেক্ট আনিস, বলেন করালেন, পাস্ট ফর্ম। আমরা পজিটিভ ভার্ব থেকে এখানে পাঁচটা যে কোনোটা নিতে পারবো। আমরা পাঁচটা পজিটিভ ভার্বের যে কোনোটা নিয়ে এই বাক্যটা আমরা ট্রান্সলেট করতে পারবো। দেখেন, আনিস রফিককে দিয়ে, তাহলে আমি হ্যাভ লিখলাম। এখন হ্যাভের জায়গায় আমাকে করালেন, করালেন এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। বলেন করালেন, করালেন এটা হলো পাস্ট টেন্স। এই জন্য আমি এখানে হ্যাভ না নিয়ে হ্যাড নিব। হ্যাড না নিয়ে কি নিব? হ্যাড নিব। তাহলে দেখেন, আনিস হ্যাড কাকে দিয়ে? রফিককে। তাহলে রফিক, তাহলে বলেন আনিস হলো সাবজেক্ট, আনিস হলো কি? সাবজেক্ট। এটা হলো পজিটিভ ভার্ব, এটা হলো অবজেক্ট। এখন আমাকে বলেন এইখানে ক্লিন, বলেন ক্লিন, টু ক্লিন, ক্লিনড, ক্লিনিং, ক্লিনস দ্য ফ্লোর। বলেন আনিস হ্যাড রফিক ক্লিন, টু ক্লিন, ক্লিনড, ক্লিনস দ্য ফ্লোর। এখানে আপনি চারটার কোন টেনশন নেবেন? বলেন সাবজেক্টের পরে হ্যাভ ভার্ব বা হ্যাড আছে, এরপরে অবজেক্টটা ব্যক্তি না বস্তু? অবজেক্ট। রফিক কি ব্যক্তি না বস্তু? যদি ব্যক্তি হয় তাহলে ক্লিন, টু ক্লিন, ক্লিন, ক্লিনস কি হবে? আর যদি বস্তু হয় তাহলে কি হবে? সবাই একটু অ্যান্সার করবেন। দেখি আমার ভাইরা বোনেরা কারা অ্যান্সার করতে পারে। ওকে, আমার অর্পণ ভাই, অর্পণ ভাই, হ্যাঁ অর্পণ ভাই সঠিক অ্যান্সার করেছে, চমৎকার। অর্পণ ভাই আপনি এত সুন্দর করে অ্যান্সার করলেন, আমি হ্যাঁ আমি খুবই খুশি হয়েছি অর্পণ ভাই। আনিস হ্যাড রফিক ক্লিন দ্য ফ্লোর। হ্যাঁ, আমার নিলয় সরকার ভাই বলেছে ক্লিন, শিমুস আক্তার বলেছে ক্লিন, আল মামুন বলেছে ক্লিন, উজ্জ্বল ভাই কেউ বলেছে টু ক্লিন, সাদাত হোসেন বলেন, শিমু আক্তার বলেছে ক্লিন, হায়দার আলী বলেছে ক্লিন। ওকে ভাইয়েরা বোনেরা আমার, দেখেন আমি এই সূত্রটার অনুযায়ী নিয়েছি। এই যে সূত্র 2 নাম্বার, এই সাবজেক্টের পরে হ্যাভ, কিন্তু এখানে হ্যাড বসেছে কেন? কারণ পাস্ট টেন্সে আছে। আপনার যদি এই বাক্যটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে হ্যাভ নেবেন, বাক্যটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আপনি হ্যাড নেবেন। বলেন আনিস হ্যাভের জায়গায় বলেন অবজেক্টটা ব্যক্তি না বস্তু? যদি বস্তু হয় তাহলে ভি3, আর যদি ব্যক্তি হয় তাহলে বলেন তাহলে কি? বেস ফর্ম। তার মানে এখানে হবে ক্লিন। তার মানে এখানে কি হবে বলেন? ক্লিন। এখন আমি যদি এই বাক্যটা এইভাবে করতাম, আনিস হ্যাড, আনিস হ্যাড রফিক, আনিস হ্যাড রফিক ক্লিন, ক্লিন, টু ক্লিন, ক্লিনড, ক্লিনস দ্য ফ্লোর। বলেন আমি যদি এইটা লিখতাম, অথবা আমি যদি লিখতাম, আমি যদি এখানে করতাম আনিস, আনিস মেড রফিক ক্লিন, টু ক্লিন, ক্লিনড, ক্লিনস দ্য ফ্লোর। বলেন তাহলে 1 2 3। বলেন এইখানে আমি হ্যাড না, এখানে আমি দেবো গেট, গেটের জায়গায় গট।
বলেন বি নাম্বার অ্যান্সার কোনটা হবে? ওকে, 2 নাম্বার অ্যান্সারটা বলেন। আনিস, এই একই বাক্য, আনিস আমি গট দিয়ে অ্যান্সার করেছি। আনিস গট রফিক ক্লিন টু ক্লিন ক্লিন ক্লিনস, একই বাক্য। আনিস মেড দিছি, এবার মেক দিছি, মেকের ফার্স্ট মেড, মেড রফিক ক্লিন টু ক্লিন, ক্লিন ক্লিনস দ্য ফ্লোর। বলেন ভাইরা, এই 3টা অ্যান্সার করতে পারলে আপনারা বুঝবো 100% আপনারা পজিটিভ ভার্ব থেকে কোনো কোশ্চেন আসলে আর ভুল করবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, আমার অর্পণ ভাইয়া কই? অর্পণ ভাই, অর্পণ কই? অর্পণ আগের অ্যান্সারটা সঠিক করেছে। হ্যাঁ, অর্পণ কই? পরের দুটো অ্যান্সার করো অর্পণ ভাই। অর্পণ ভাইয়ের প্রথম অ্যান্সারটা চমৎকার অ্যান্সার করেছে, ফার্স্ট সে সঠিক উত্তর দিয়েছিল। আমি আবারও অর্পণ ভাইয়ের কাছ থেকে অ্যান্সারটা চাচ্ছি। অর্পণ ভাই কোথায়? অর্পণ ভাই, আমি আবারও অ্যান্সারটা চাচ্ছি আপনার থেকে, একটু অ্যান্সারটা বলেন কি হবে। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার বলেন, আমি এখানে কি দিতে পারি। ওকে, আমার ভাইয়েরা সবাই অ্যান্সার করে ফেলেছে। আনিস গট, দেখেন এটা হলো 3 নাম্বার সূত্র, গেট, আনিস গেট রফিক, তাহলে এখানে ছিল ব্যক্তি, তাহলে আমি অ্যান্সার নিব টু ক্লিন, অ্যান্সার নিব কি টু ক্লিন। এবার মেক লেট হেল্প, এরপরে সবসময় বেস ফর্ম, তার মানে এটা হবে ক্লিন, এটা হবে কি ক্লিন, এটা হবে কি ক্লিন। ওকে, আমার ভাইয়েরা সব বুঝতে পেরেছে, আমার ভাইয়েরা সবাই বুঝতে পেরেছে। এইবার আমি এমসিকিউ, এটা তো ট্রান্সলেশন আকারে কোশ্চেন, এবার আমি এমসিকিউ আকারে, এই পজিটিভ ভার্ব থেকে দুইভাবে পরীক্ষা কোশ্চেন আসে, একটা ট্রান্সলেশন আকারে আসে আর একটা আসে এমসিকিউ আকারে। এখন আমরা এমসিকিউ আকারটা একটু দেখব, আমরা একটা এমসিকিউ আকারে দেখব, সেটা খেয়াল করেন। আমরা এমসিকিউ আকারে একটা দেখব। I had my rice, I had my rice, I had my rice, বলেন I had my rice cook, cook, বি নাম্বারে হলো cooked, সি নাম্বারে হলো to cook, to cook, ডি নাম্বারে হলো cooks। প্রিয় ভাই বোনরা, আশা করি সবাই অ্যান্সারটা পারবেন। আই হ্যাড মাই রাইস কুক, কুকড, টু কুক নাকি কুকস, অ্যান্সার বলেন কোনটা হবে। প্রিয় ভাই বোনরা, সবাই আশা করি অ্যান্সারটা পারবেন। এমসিকিউ আকারে কোশ্চেন আসলে এইভাবে আসবে যে আই হ্যাড মাই রাইস, অপশন দেওয়া থাকবে নিচে, এখানে এইটা এরকম কোশ্চেনটা আসবে। ধরেন কোশ্চেনটা এরকম আকারে থাকবে, আই হ্যাড মাই রাইস, এ নাম্বার অপশনে বলা থাকবে কুক, বি নাম্বার অপশনে বলা থাকবে কুকড, সি নাম্বার অপশনে বলা থাকবে টু কুক, ডি নাম্বার অপশনে বলা থাকবে কুকস। বলেন আমার দ্বারা ভাত রান্না করিয়ে নেওয়া হয়েছে, এইটা বাংলাতে হবে আমার দ্বারা ভাত, আমার দ্বারা ভাত রান্না করিয়ে নেওয়া হয়েছিল। হ্যাঁ, আমার দ্বারা ভাত রান্না করিয়ে নেওয়া হয়েছিল, আমার দ্বারা ভাত রান্না করিয়ে নেওয়া হয়েছিল। ট্রান্সলেশন হচ্ছে আই হ্যাড মাই রাইস কুক, কুকড, টু কুক নাকি কুকস। বাইরে আমার অ্যান্সার করেন, আমার দ্বারা ভাত রান্না করিয়ে নেওয়া হয়েছিল। তার মানে ভাত নিজে নিজে রান্না করে না, ভাত অন্য কারো দ্বারা রান্না, মানে আমার দ্বারা সে ভাত রান্না করিয়ে নিয়েছিল। হ্যাঁ, আমার ভাইয়েরা সবাই অ্যান্সার করতেছে। আমার অর্পণ ভাই কোথায়? অর্পণ ভাই, অর্পণ ভাই পজিটিভ ভার্বের প্রথম সঠিক অ্যান্সার দিয়েছিল। অর্পণ ভাই বলেন আই হ্যাড মাই কুক রাইস, আমার দ্বারা
ভাত রান্না করা হয়েছিল। তাহলে অ্যান্সার হবে কি বলেন? এইখানে আই হ্যাড মাই, বলেন এই মাই রাইস, এই ভাত, এই ভাত কি কখনো ব্যক্তি হয় না? ভাত তো অলওয়েজ বস্তু। তাহলে আমি বলেছি বস্তু হলে তারপরে সবসময় কি হয়? V3 ফর্ম হয়, তার মানে কুকড। এই বস্তুর পরে কখনো কি হয় না, কখনো বেস ফর্ম হয় না, ইনফিনিটিভ হয় না। বস্তুর পরে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ বাক্যটা প্যাসিভ সেন্সে হয়। প্যাসিভ সেন্স মানে হলো V3 ফর্ম। বলেন রাইস কি নিজে নিজে রান্না করতে পারে? পারে না। তাহলে রাইস নিজে নিজে যদি রান্না করতে না পারে তাহলে এটা প্যাসিভ হবে, তার মানে ভার্বের V3 ফর্ম হবে। রাইস কখনো নিজে নিজে রান্না করতে পারে? পারে না। তাহলে রাইস নিজে নিজে রান্না করতে না পারলেও একটু V3 ফর্ম হবে, ওইটা তো প্যাসিভ হবে সবসময়। ওকে ভাই, পজিটিভ ভার্ব কি বুঝতে পেরেছেন? পজিটিভ ভার্ব কি ওকে হয়েছে? বলেন পজিটিভ ভার্ব কি ওকে হয়েছে? তাহলে আমরা ফ্যাক্টেটিভ ভার্বে চলে আসবো। পজিটিভ ভার্ব যদি হয় আমরা ফ্যাক্টেটিভ ভার্বে আসবো। আমার এক ভাই ফ্যাক্টেটিভ ভার্ব কোশ্চেন অ্যান্সার দিতে বলেছিল। পজিটিভ ভার্ব যদি হয় তাহলে আমরা ফ্যাক্টেটিভ ভার্বে আসবো। ভাইরা বোনেরা একটু বলেন, আপনারা এবার পজিটিভ ভার্ব থেকে বিগত সালে কোশ্চেনগুলো সব সলভ করে ফেলাবেন, যেটা না হয় আমাকে জিজ্ঞেস করবেন। ওকে, পজিটিভ ভার্ব কি বুঝতে পেরেছেন? তাহলে এবার ফ্যাক্টেটিভ ভার্বটা আলোচনা করি আমি। আমার এক ভাই আমাকে ফ্যাক্টেটিভ ভার্ব আলোচনা করতে বলেছিল। হ্যাঁ, প্যাসিভ তুমি এগিয়েছিল, ভিএস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যাসিভ সবসময় V3 নেয়। প্যাসিভ সবসময় কি নেয়? ছন্দটা, আমার ভাইয়ের ছন্দটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, প্যাসিভ তুমি এগিয়েছিল, V3 আছে তোমার সাথে, তার মানে প্যাসিভ V3 ছাড়া কখনো থাকতে পারবে না, V3 থাকতেই হবে প্যাসিভের সাথে। ওকে জি স্যার। হ্যাঁ স্যার, ছন্দটা সুন্দর হয়েছে না? থ্যাংক ইউ। আমার ভাই অনেক সুন্দর ছন্দ বানাতে পারে। ছন্দের জাদুকর, বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। হ্যাঁ, আর বর্তমান যুগে বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর হচ্ছে আমাদের আব্দুর রহমান ভাই। হ্যাঁ, অতীতকালে ছন্দের জাদুকর ছিল সত্যেন্দ্রনাথ দত্ত, আর আধুনিককালে বর্তমানকালে বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর হচ্ছে আব্দুর রহমান ভাই। স্যার সিরিয়াল অনুযায়ী পড়ালে ভালো হয়। ওকে, তাহলে ফ্যাক্টেটিভ ভার্বে চলে আসেন। ফ্যাক্টেটিভ ভার্ব, এরপর আসেন ফ্যাক্টেটিভ ভার্ব। জেরান্ড পার্টিসিপলটা আমি এত সুন্দর করে আপনাদেরকে বোঝাতে পারবো যে জেরান্ড পার্টিসিপলের জীবনে কোনো সমস্যা হবে না। এখন জেরান্ড পার্টিসিপলকে আজকে আপনারা একটু বুঝতে চান নাকি আগামী কোনো ক্লাসে বুঝতে চান? জেরান্ড পার্টিসিপল ইনশাল্লাহ আমি এত সুন্দর করে বোঝাবো যে আপনাদের আর কোনো দিন জেরান্ড পার্টিসিপল নিয়ে কোনো সমস্যা হবে না। এখন জেরান্ড পার্টিসিপল একটু সময় লাগবে, আজকে তো সময় কম। আজকে কি আর জেরান্ড পার্টিসিপল করবেন নাকি পরের দিন করবেন সেটা আমাকে একটু আপনারা জানান। জেরান্ড পার্টিসিপল ইনশাল্লাহ এক ক্লাসে পানি হয়ে যাবে আপনাদের। ওকে, ফ্যাক্টেটিভ ভার্ব আসেন। আমার এক ভাই আমাকে ফ্যাক্টেটিভ ভার্বের কথা বলেছিল, ফ্যাক্টেটিভ ভার্বে আসেন। ফ্যাক্টেটিভ ভার্ব হলো যে ভার্বের পরে, এই সংজ্ঞা হলো, ফ্যাক্টেটিভ ভার্বের সংজ্ঞা হলো যে ভার্বের পরে একটা অবজেক্ট থাকা সত্ত্বেও মনের ভাব সম্পূর্ণ হয় না, মনের আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয় না, তাকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব। সংজ্ঞাটিকে লিখে দেওয়া লাগবে নাকি? যে ট্রানজিটিভ ভার্বের পরে, যে ট্রানজিটিভ ভার্বের পরে একটি অবজেক্ট থাকা সত্ত্বেও বাক্যের অর্থ পরিপূর্ণ হয় না, সেটি ফ্যাক্টেটিভ ভার্ব, বা তাকে ফ্যাক্টেটিভ ভার্ব বলে। ফ্যাক্টেটিভ ভার্ব বলে। ভাইরা বুঝতে পেরেছেন? দেখেন, যে ভার্বের পর একটা অবজেক্ট থাকা সত্ত্বেও বাক্যের অর্থ পরিপূর্ণরূপে বোঝা যায় না বা মনের আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয় না, সেই ভার্বকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব। সেই ভার্বকে বলা হয় কি? ফ্যাক্টেটিভ ভার্ব। খেয়াল করেন, আমি যদি বলি উই মেড, উই ইলেক্টেড, উই সিলেক্টেড, বলেন উই কল্ড, উই নেমড, উই নমিনেটেড, বলেন উই নমিনেটেড, উই থিঙ্ক বা থট,
উই থট, বলেন মেক, ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, কল, নেম, থট এবং মেড। হ্যাঁ, এইগুলোর পরে যদি আমি বলি হিম, বলেন উই মেড হিম, উই মেড হিম একটা অবজেক্ট, উই মেড হিম, উই ইলেক্টেড হিম, উই সিলেক্টেড হিম, উই কল্ড হিম, উই নমিনেটেড হিম, উই মেড হিম, উই কল্ড হিম। বলেন বাক্যের অর্থ কি পরিপূর্ণ হয়েছে নাকি আরও একটা কিছু শোনার জন্য আগ্রহ থেকে গেছে? বলেন উই কল্ড ইট, হ্যাঁ এই যে উই কল্ড ইট, বলেন আমাদের ভাই বলেছে ম্যাজিক। এখন আমি যদি বলি উই কল্ড ইট, পরে আর কিছু বললাম না, ম্যাজিক বললাম না। আমি যদি বলি উই ইলেক্টেড হিম, লেডার আমি বললাম না। এখন তাহলে মনে রাখঙ্কা থেকে যায় না যে আমি তাকে কি নামে ডাকলাম, আমি তাকে কি বানালাম? না, দেখেন উই মেড হিম, উই ইলেক্টেড হিম, উই সিলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করলাম। কি নির্বাচিত করলাম? এইখানে আপনি দিতে পারেন, হ্যাঁ এইখানে আপনি দিতে পারেন ক্যাপ্টেন, এইখানে আপনি দিতে পারেন কি বলেন তো ক্যাপ্টেন, এখানে আপনি দিতে পারেন লিডার, এখানে আপনি দিতে পারেন পিএম প্রাইম মিনিস্টার, এখানে আপনি দিতে পারেন প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, এইখানে আপনি বলতে পারেন চেয়ারম্যান, এখানে আপনি বলতে পারেন চেয়ারম্যান, এখানে আপনি অনেক কিছু, এখানে আপনি মেয়র বলতে পারেন, অনেক কিছুই বলতে পারেন। দেখেন উই মেড হিম ক্যাপ্টেন, তাহলে এইটা হলো অবজেক্ট। আর এই অবজেক্টের পরে একটা অর্থাৎ যে ভার্ব, এই ভার্বগুলো মেক, লেট, মেক, ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, কল্ড, নেম, থট, এই ভার্বগুলোকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব। পরীক্ষায় এই ভার্বগুলোর বাইরে আর কোনো ফ্যাক্টেটিভ ভার্ব আপনাদের পড়ার দরকার নেই। আপনারা এই ভার্বগুলো পড়লেই এর বাইরে একটা ফ্যাক্টেটিভ ভার্ব আপনার জানা লাগবে না। এইগুলোর ভিতর থেকেই বাংলাদেশ যে কোনো চাকরি পরীক্ষা 100% প্রশ্ন কমন পাবেন, এর বাইরে একটাও পড়া লাগবে না। তাহলে দেখেন এই ভার্বগুলোর পরে হিম একটা অবজেক্ট থাকলে বাক্যের অর্থ পরিপূর্ণ হয় না, আমাকে অন্য কোনো একটা ওয়ার্ডের সাহায্য নিতে হবে। সেটা হলো হয় ক্যাপ্টেন, লিডার, পিএম, বলেন প্রেসিডেন্ট, চেয়ারম্যান, মেম্বার, যে কোনো একটা ওয়ার্ড যদি মেয়াদি অর্থ পরিপূর্ণ হয় না, তাহলে আমার যে ভার্বের পরে একটা অবজেক্ট থাকলে মনের আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয় না। হ্যাঁ, ও মনের আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য আরও একটা ভার্বের সাহায্য নিতে হয়, আরও একটা ওয়ার্ডের সাহায্য নিতে হয়। সেই ওয়ার্ডটাকে বলা হয় কি ফ্যাক্টেটিভ অবজেক্ট, বা এটাকে কমপ্লিমেন্ট, এটাকে বলা হয় মূলত কমপ্লিমেন্ট। এই অংশটা মূলত কমপ্লিমেন্ট, এই অংশটাকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এই অংশটাকে বলা হয় মূলত অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কারণ এই কমপ্লিমেন্টটা অবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে বা অবজেক্ট সম্পর্কে পরিচয় দিচ্ছে, যার কারণে এই কমপ্লিমেন্টটাকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর আমরা যদি বলি আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, এইটা হলো একটা কমপ্লিমেন্ট। আর এই কমপ্লিমেন্টটা আই নামক সাবজেক্টকে পরিচয় দিচ্ছে, এই জন্য এটাকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, এই তো আমার হাসান, আমার হায়দার আলী ভাই বলছে উই ইলেক্টেড হিম, হ্যাঁ ডক্টর ইউনুস অ্যাডভাইজার। ওকে, থ্যাংক ইউ। উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করলাম কি? এটা মনে রাখুন, ফোন একটা প্রশ্ন থেকে যায়, ভাই কি নির্বাচিত করেছে একটু বল না। এই আমরা অ্যাডভাইজার নির্বাচিত করেছি। এই যে অ্যাডভাইজারটা হলো এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এই হিমকে পরিচয় দিচ্ছে অ্যাডভাইজার, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ টিচার, শি ইজ এ গার্ল, শি ইজ এ টিচার, হি ইজ এ ডক্টর, হি ইজ এ প্লেয়ার, এই যে এই হি, এই প্লেয়ার, ডক্টর, টিচার, স্টুডেন্ট, গার্ল, বয়, এগুলো সাবজেক্টকে পরিচয় দিচ্ছে, এই জন্য এটাকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর এইটা এই বাক্যে সাবজেক্ট উই, কিন্তু এগুলো উইকে পরিচয় দিচ্ছে না, এটা পরিচয় দিচ্ছে হিমকে, এই জন্য অবজেক্টকে পরিচয় দেওয়ার জন্য এটার নাম হয়েছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। হ্যাঁ, উই কল্ড ইট, হ্যাঁ এই তো চমৎকার। মনে হয় আমার অতিরিক্ত কমেন্টের জন্য না, আপনার শোনেন, আমাকে কমেন্ট করবেন, আমার কমেন্ট করলে আমি খুশি হই। হ্যাঁ, আমি আরও কমেন্ট করলে খুশি হই, কারণ কমেন্ট যত করবেন তত আপনি শিখতে পারবেন, আপনি যত কমেন্ট করবেন তত আপনি শিখতে পারবেন। ভুল হোক আর সঠিক হোক আমার ক্লাসে কমেন্ট করবেন। হ্যাঁ যে দে ইলেক্টেড মি ব্যাংকার, হ্যাঁ থ্যাংক ইউ। কারণ ভাইভা বোর্ডের যারা আছে ওরা আপনাকে ভাইভাতে অ্যালাউ করে ওরা আপনার ব্যাংকার বানিয়েছে। হ্যাঁ, তার মানে ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, এই ভার্বগুলো আপনারা মুখস্থ রাখবেন। ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, কল্ড, নেম, মেড, থট, এই ভার্বগুলোকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব। কেন? কারণ এই ভার্বগুলোর পরে একটা অবজেক্ট বসে না, অবজেক্টের পরেও আরও একটা কমপ্লিমেন্ট অর্থাৎ অবজেক্টিভ কমপ্লিমেন্টের সাহায্য নিতে হয়। আর এই ওয়ার্ডগুলোর বাইরে একটাও পরীক্ষা আসবে না। ওকে, আমরা আর একটা ভার্ব সম্পর্কে আলোচনা করব, যেখান থেকে ব্যাংকে প্রচুর কোশ্চেন এসেছে। এই ভার্বটা আলোচনা করে ইনশাল্লাহ আমরা শেষ করব। খেয়াল করেন, সেটা হলো আমাদের পরীক্ষা এসেছে এখান থেকে প্রচুর কোশ্চেন, সাবজাংটিভ। সাবজাংটিভ
সাবজাংটিভ ভার্ব, এখান থেকে ব্যাংকে প্রচুর কোশ্চেন আসে, এই ভার্বের থেকে ব্যাংকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। ওকে, আমার সাথে এখনও রাত 12টা বাজে, আমার সাথে এখনও 104 জন ভাই বোন যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। এটাই আমার পাওয়া যে 2 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও এই গভীর রাত্রে অনেকে নাক ডেকে ঘুমাচ্ছে, আর এই সময় আমার ভাই বোনরা আমার ক্লাস দেখছেন, আলহামদুলিল্লাহ, আমার দেখে ভালো লাগলো। আসেন সাবজাংটিভ ভার্বটা আমরা একটু আলোচনা করি। সাবজাংটিভ ভার্ব হলো, আগে আমরা কয়েকটা ওয়ার্ডের নাম লিখি, তারপরে আমি সংজ্ঞাটা বোঝাচ্ছি। আগে ওয়ার্ডগুলো লিখি, আস্ক, ডিমান্ড, আগে ওয়ার্ডগুলো লিখি তারপরে আমি সংজ্ঞা বোঝাচ্ছি। আস্ক, ডিমান্ড, ডিজায়ার, আস্ক, ডিমান্ড, ডিজায়ার, সাজেস্ট, রিকমেন্ড, রিকোয়েস্ট, রিকোয়ার, আর্জ, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, নেসেসারি, মুভ, ইনসিস্ট। আর দরকার নেই, খেয়াল করেন এইখানে আস্ক, ডিমান্ড, ডিজায়ার, রিকোয়েস্ট, রিকমেন্ড, রিকোয়ার, সাজেস্ট, আর মুভ, ইনসিস্ট, আর হচ্ছে কি আর্জ, এইগুলো ভার্ব। আর বাকি যে 3টা আছে, ইম্পারেটিভ আর ইম্পর্টেন্ট, এই দুটো হলো অ্যাডজেক্টিভ, আর নেসেসারিটা হলো নাউন। এই নেসেসারিটা নাউন, ইম্পর্টেন্ট আর ইম্পারেটিভ এই দুটো হলো অ্যাডজেক্টিভ, আর বাকি ইনসিস্ট, আর্জ, আস্ক, ডিমান্ড, ডিজায়ার, সাজেস্ট, রিকমেন্ড, রিকোয়েস্ট, রিকোয়ার, এই বাক্য, এই ভার্ব, এগুলো হলো ভার্ব। এখন ভাই আমার কাজ, স্যার একদিনে তো, হ্যাঁ এইটাই শেষ করে দিব ভাই, এইটাই শেষ করে দিব স্যার আজ। হ্যাঁ এইটা যখন শুরু করেছি আপনার কমেন্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারছি ভাই। আপনার কমেন্টের মধ্যে না, আপনারা আমাকে আগে 2টা ক্লাস করেছি আমি, ফ্রি ক্লাস আপনাদের, সেখানে আমার সাজানো, মানে সব রুল পড়ানো তো যায় না, ফ্রি ক্লাসে মানে অল্প অল্প সব টপিক তো পড়াইছি। যেমন আমি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব দিয়ে একদিনে পড়াই, তাহলে আমি আপনাদেরকে কতটুকু শিখাতে পারবো বলে না। তারপরে দ্বিতীয় দিন আমি 40 মিনিট ক্লাস শুরু করেছি 8:30টায়, 9টার সময় একজন বারবার করে ফোন দেওয়ার কারণে ক্লাসটা কেটে গেছে, আবার আমি ক্লাস কেটে লাইভে ঢুকেছি, আবার ফোন দিছে, এর কারণে আমারও একটু মন মেজাজ খারাপ হয়ে গেছিলো, যার কারণে আমি একটু উদাহরণটাও একটু এলোমেলো করে দিয়ে ফেলেছি। ওই ক্লাসটা ওই জন্যই, না হলে আপনাদের প্রথম ক্লাসটা তো আপনাদের অনেক ভালো লেগেছিলো, দ্বিতীয় ক্লাসটা বারবার ফোন দেওয়ার কারণে ক্লাসও কেটে যাচ্ছিলো, আমার মন মানসিকতাটা একটু খারাপ হয়ে গেছিলো। তবে আপনারা যদি আমার সাথে সঙ্গ দেন, আমার কাছ থেকে ইনশাল্লাহ অনেক কিছু আপনারা শিখতে পারবেন। হ্যাঁ, যা চান তাই শিখতে পারবেন আমার থেকে। স্যার নোট দিবেন? ওকে স্যার, টোট যা লাগে সব দিব। শোনেন, আমি বিসিএস, ব্যাংক জব, প্রাইমারি, নিবন্ধন সহ মনে করেন আমি বাংলাদেশের প্রায় 40টা জেলাতে আমি ক্লাস নিতে গেছি। হ্যাঁ, আমি বিসিএস, ব্যাংক জব, প্রাইমারি সব জায়গায়, আমি সব কোচিংয়ে সব জায়গায় আমি ক্লাস নেই। কথা বুঝছেন কি না? আমি ওরাকল বিসিএস কোচিংয়ে ক্লাস নেই, তারপরে সাইফুডসে, এরপরে টার্নিং পয়েন্ট নামক ব্যাংক জব, ক্যারিয়ার ম্যাপ, আমার সব জায়গায় ক্লাস নেওয়া হয়ে গেছে। আপনারা যে কোনো কিছু চাইলে ইনশাল্লাহ পাবেন। আসেন আমরা এই সাবজাংটিভ ভার্বটা শেষ করে দিই আজকের মতো। হ্যাঁ অবশ্যই আমার কাছে সব লেকচারের, আপনারা যদি বলেন স্যার শুধু ইংলিশ না, ম্যাথ, জিকে, বাংলা, তারপরে আমার অন্য সব সাবজেক্ট, আপনারা যদি বলেন যে আইসিটির সাবজেক্ট, আমি তৈরি করিনি, কিন্তু আমার খুব উন্নত মানের পিডিএফ সবগুলো সংগ্রহ করা আছে। সব টপিকের, সব সাবজেক্টের পিডিএফ আমার কাছে প্রায় 150 পিডিএফ আমার সংগ্রহ করা আছে। ওইগুলো আপনারা চাইলে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিব, সমস্যা নেই। যারা যারা চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করলে বা আমাকে যে কোনো জায়গায় নক করলে আমি আপনাদেরকে ওইগুলো দিয়ে দিব। স্যার ভাই এটা কি শেষ করব? সাবজাংটিভ ভার্বটা লিখে ফেলেছি, এটা একটু শেষ করে দিই, কারণ লেখা হয়ে গেছে, একটু শেষ করে দিই নাকি? সব টপিকের পিডিএফ দিব। হ্যাঁ স্যার, আল্লাহর রহমতে ইংলিশ ম্যাথ কভার করতে পারবো। ওকে, সাবজাংটিভটা ভাই একটু শেষ করে দিব নাকি লিখে আবার মুছে দিব? ওকে, আজকে এই সাবজাংটিভটা শেষ করে দিই। দেখেন সাবজাংটিভ ওয়ার্ডগুলো, আমরা সাবজাংটিভ ওয়ার্ডগুলো আগে একটু শুনে নিই। সেটা হলো আস্ক, ডিমান্ড, ডিজায়ার, ইনসিস্ট, রিকমেন্ড, রিকোয়েস্ট, রিকোয়ার, আর্জ, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, নেসেসারি, মুভ, স্টিপুলেট। এই ওয়ার্ডগুলোর পরে যদি দ্যাট থাকে, এই ওয়ার্ডগুলোর পরে যদি দ্যাট থাকে তাকে বলা হয় সাবজাংটিভ, এবং এরপরে
সাবজেক্ট থাকলে তারপরে ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম বসে, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু এরপরে যদি দ্যাট না থাকে তাহলে 2+V1 বসে, 2+ কি বসে, V1 বসে। এই যে শেষ হয়ে গেছে সাবজেক্টিভ। সাবজেক্টিভ মানে হলো অনুজ্ঞা। সাবজেক্টিভ মানে কি, অনুজ্ঞা। আপনারা বাংলা ব্যাকরণে পড়েছেন না বাংলা অনুজ্ঞা, সেই বাংলা অনুজ্ঞার ইংলিশ হচ্ছে সাবজেক্টিভ। আপনারা বাংলা ব্যাকরণে অনুজ্ঞা পড়েছেন না, অনুজ্ঞা, বাংলা ব্যাকরণে যে অনুজ্ঞা পড়েছেন, আর ইংলিশে হলো সেই অনুজ্ঞার নাম হলো সাবজেক্টিভ। বাংলা ব্যাকরণে যে অনুজ্ঞা পড়েছেন সেই অনুজ্ঞার ইংলিশ হলো সাবজেক্টিভ। অর্থাৎ সাবজেক্টিভ মানে হলো কি, বাংলা অনুজ্ঞার সেই ইংলিশের ভার্সন। ওকে, তাহলে খেয়াল করেন, আস্ক, ডিমান্ড, ডিজায়ার, ইনসিস্ট, রিকমান্ড, রিকোয়েস্ট, রিকোয়ার, আর্টস, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, নেসেসারি, মুভ, ইনসিস্ট। এই যে নাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্বগুলো আমরা দেখছি, এইগুলোর পরে যদি দ্যাট ক্লজ থাকে বা দ্যাট দিয়ে শুরু হয় তাহলে তারপরে ভার্বের বেস ফর্ম হবে, আর যদি দ্যাট না থাকে তাহলে ইনফিনিটিভ হবে। ওকে, আমরা মাত্র 2-3টা উদাহরণ করে আমরা এখান থেকে শেষ করবো ইনশাল্লাহ। এবং সেই 2-3টা কোশ্চেন ব্যাংকে এসেছে, সেই 2-3টা কোশ্চেন কোথায় এসেছে, ব্যাংকে এসেছে। তাহলে ব্যাংকের পরীক্ষার 2-3টা কোশ্চেন দিয়েই আজকে আমরা ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। ওকে আমার ভাই বোনেরা, দেখেন আমি বলেছি আপনাদের বেশিরভাগ কোশ্চেন আসবে সাজেস্ট দিয়ে, আপনাদের বেশিরভাগ কোশ্চেন পরীক্ষা আসে সাজেস্ট দিয়ে। সাবজেক্টিভ ওয়ার্ল্ডের ভিতরে সাজেস্ট দিয়ে বেশি কোশ্চেন আসে। স্যার সব টপিকের পিডিএফ ভাই, সব টপিক। আপনারা যদি বলেন ইংলিশ, বাংলা, ম্যাথ, ম্যাথ, জিকে, আইসিটি, সব সাবজেক্টের আমার কাছে কয়েকশো, আমার বিভিন্ন টিচারের বিভিন্ন ওয়েবসাইট থেকে আমাকে খুঁজে খুঁজে আমি এই পিডিএফগুলো নিয়েছি, এগুলো আপনাদেরকে দিব। খুব উন্নত মানের একাধিক টিচারের শিট আছে আমার কাছে, আপনারা চাইলে অবশ্যই আমি আপনাকে দিব। আর ওইগুলো পড়লে ইনশাল্লাহ এর বাইরে ম্যাথের জাকির স্যার যা দিবে পড়াবে, আর এর বাইরে আমি অন্যান্য সাবজেক্টে যেগুলো আছে আমি ইনশাল্লাহ সবগুলো আপনাদের প্রোভাইড করব। ওকে, আসেন আমরা পজিটিভ ভার্ব থেকে কয়েকটা কোশ্চেন দেখে আমরা আজকের ক্লাস শেষ করি। দেখেন, আই সাজেস্ট বলেন, I suggest that he goes to the doctor. He goes to the doctor. As soon as he returns, আর একটু এই পাশ থেকে লিখি, as soon as he returns from home। খেয়াল করেন, সাজেস্টের পরে গোস দেওয়া আছে, গোসের নিচে দাগ দেওয়া আছে, দ্য ডক্টরের নিচে দাগ আন্ডারলাইন করা আছে, তারপরে বলা রিটার্নস, এরপরে দেখেন দ্যাটের নিচে আন্ডারলাইন করা আছে, দ্যাটের নিচে আন্ডারলাইন করা আছে, আর হি রিটার্নসের নিচে আন্ডারলাইন করা আছে। বলেন ABCD, এটা একটা ব্যাংকের কোশ্চেন, বলেন এটা একটা ব্যাংকের কোশ্চেন। NRBC ব্যাংক 2022। বলেন এই কোশ্চেনটা সাবজেক্টিভ ভার্বের, এই কোশ্চেনটা বলেন কোনটাতে, কোন নাম্বার ABC কোনটাতে ভুল আছে, বলেন কোনটাতে ভুল আছে একটু বলেন। এই কোশ্চেন কয়টা অ্যান্সার করে আজকে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। ইট ইজ এসেনশিয়াল দ্যাট, বলেন ইট ইজ the doctor suggested that the patient dash wait। বলেন অপশনে দেওয়া আছে লস, বিতে দেওয়া আছে লস্ট, সিতে দেওয়া আছে শুড লস, ডিতে দেওয়া আছে শুড লস, ডিতে দেওয়া আছে LOS লস। এটা একটা কোশ্চেন। IFIC ব্যাংক
এই কোশ্চেনটা এসেছে 2012। বলেন অ্যান্সার কি হবে? 3 নম্বর একটা কোশ্চেন দেই। ইট ইজ এসেনশিয়াল that a temperature is not বলেন অ্যান্সার বলেন কি হবে? ইট ওয়াজ, দেখেন এটা ফার্স্টে দেই। ইট ওয়াজ এসেনশিয়াল দ্যাট বলেন হি should join the meeting। বলেন অ্যান্সার কোনটা হবে? এই 3টা কোশ্চেনের অ্যান্সার করে আজকে আমরা ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। আর বাইরে আমি একটা উদাহরণ দেবো না, আজকের মতো এটা ক্লাস শেষ হবে। দেখেন আই সাজেস্টেড দ্যাট, আমি বলেছি, আমার অনেক ভাই বোন অ্যান্সার করেছে, সবাই একটু অ্যান্সার করবেন। শেষ কোশ্চেন, এই শেষ কোশ্চেনটা অ্যান্সার করে আমরা আজকের মতো ইনশাল্লাহ ক্লাসটা শেষ করে দিব। এইটাও পরীক্ষা এসেছে এবি ব্যাংকে, এবি ব্যাংক 2017। বলেন তাহলে এই 3টা কোশ্চেন কিন্তু ব্যাংকে আসা, প্রথমটা এনআরবিসি, দ্বিতীয়টা আইএফআইসি, তৃতীয়টা এবি ব্যাংক। বলেন এই কোশ্চেনগুলো অ্যান্সার করে আজকে আমরা ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। আজকে আমরা এই 3টার পরে ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। এরপরে আজকে আমরা ফাইনিট ভার্ব পার্টটা পুরো শেষ করে ফেলেছি। আগামী ক্লাসে আমরা নন ফাইনিট ভার্ব অর্থাৎ জেরান্ড পার্টিসিপল এমনভাবে আপনাদেরকে আমি শিখাবো ইনশাল্লাহ, জেরান্ড পার্টিসিপলে কোনো দিন কারো কোনো সমস্যা থাকবে না, এক ক্লাসেই শেষ। আর কোনো দিন জেরান্ড পার্টিসিপল আপনাদের শেখা লাগবে না ইনশাল্লাহ। তাহলে দেখেন আই সাজেস্টেড দ্যাট, আমি বলেছি সাবজান্টিভ ওয়ার্ডের পরে দ্যাট থাকলে এরপরে ভার্বের বেস ফর্ম। বলেন এইখানে গোসটা হলো কি? গোসটা হলো প্রেজেন্ট ফর্ম, এটা আমরা নিতে পারবো না, আমরা নিব গো। তার মানে এখানে ভুল আছে, কি গোস হবে না, আই সাজেস্টেড দ্যাট এরপরে কি হবে না? গোস হবে না। আই সাজেস্টেড দ্যাট হি গো, হির পরে গোস হয় এটা আমরা জানি, হির পরে হি সাবজেক্ট হলে এরপরে ভার্বটা গোস হয় এটা আমরা জানি, কিন্তু সাবজেন্টিভ ভার্বের পরে যদি দ্যাট থাকে তাহলে এরপরে কখনো ভার্বের সাথে এস বাই এস যোগ করা যাবে না, বেস ফর্মে বসাতে হবে। তার মানে গোসের বেস ফর্ম হলো গো, কারণ গো থেকেই গোজ এসেছে, গো থেকেই ওয়েন্ট এসেছে, গো থেকেই গন এসেছে, গো থেকেই টু গো এসেছে, গো থেকে গোয়িং এসেছে। তাহলে গোটা হলো বেস ফর্ম। তাহলে এই 3টা সঠিক, এইটা হলো ভুল। ওকে, এবার 2 নাম্বার আসেন, দ্য ডক্টর সাজেস্টেড। দেখেন সাজেস্ট দেওয়া আছে, দ্যাট আছে, তাহলে এরপরে বলেছে ডাক্তার কি করেছে? ডাক্তার তার রোগীকে ওজন কমাতে বলেছে। দ্য পেশেন্ট লুজ ওয়েট, ডাক্তার রোগীকে সাজেস্ট করেছে যে আপনি আপনার ওজন কমিয়ে ফেলেন। বলেন লুজ, বলেন এই LOS লস, এই লস মানে হলো লাভ ক্ষতি, এটা হলো নাউন, এই লস মানে লাভ ক্ষতি, এটা হবে না। আর এই LOSE লস মানে হলো কমানো, LOSE লস মানে কমানো, এখানে হবে LOSE। আর LOS এটা হলো লাভ ক্ষতি, এইটা এখানে আসবে না। এটা দেখেন এরপরে 3 নম্বরটা দেখেন এসেনশিয়াল, এটা একটা পজিটিভ ওয়ার্ড, হ্যাঁ সাবজেন্টিভ ওয়ার্ড, পজিটিভ না সাবজেন্টিভ। ইট ওয়াজ এসেনশিয়ালটা একটা সাবজেন্টিভ ওয়ার্ড, এরপরে দ্যাট আছে, তাহলে এটা হবে বেস ফর্ম জয়েন, কারণ হি থাকলে জয়েন্স হওয়ার কথা, কিন্তু এসেনশিয়াল একটা সাবজেন্টিভ ওয়ার্ড, আর সাবজেন্টিভ ওয়ার্ডের পরে দ্যাট থাকলে তারপরে ভার্বের সাথে বেস ফর্ম হয়, হ্যাঁ ইনফিনিটিভ বেস ফর্ম হয়। কিন্তু যদি এখানে দ্যাট না থাকতো তাহলে কিন্তু টু জয়েন হতো, অর্থাৎ সাবজেন্টিভ ওয়ার্ডের পরে এখানে যদি দ্যাট না থাকে তাহলে এখানে টু আসবে, এখানে যদি দ্যাট থাকে তাহলে বেস ফর্ম আসবে। তাহলে সাবজেন্টিভ ওয়ার্ডের পরে দ্যাট থাকলে বেস ফর্ম, দ্যাট না থাকলে ইনফিনিটিভ অর্থাৎ 2+B1। যেমন এখানে যদি থাকতো ইট ওয়াজ এসেনশিয়াল দ্যাট নাই, বলা আছে হি, তখন কিন্তু জয়েন নিতে টু জয়েন দিতে হতো, হ্যাঁ। তাহলে দ্যাট না থাকলে তারপরে কি, অর্থাৎ দ্যাট না থাকলে তারপরে কি, দ্যাট ক্লজ যদি না থাকে, দ্যাট না থাকলে এরপরে সাবজেক্টও থাকবে না, তার মানে সরাসরি ইনফিনিটিভ ফর্ম বসাতে হবে। আর দ্যাট থাকলে এরপরে সাবজেক্ট বসবে, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। ওকে ভাইরা বোনেরা,
ক্লাসটা আজকে আমরা ফাইনাইট ভার্বটা খুব লিখে লিখে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। এর বাইরেও কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে পরে ক্লাসে বলবেন। আর ক্লাসটা এরপরে নন ফাইনাইট ভার্বের ক্লাসটা যদি আমার সাথে আপনার হয়, আপনারা যদি মনে করেন যে আমার সাথে ক্লাসটা আপনারা করবেন, ইনশাল্লাহ এক ক্লাসেই নন ফাইনাইট ভার্ব জেরান্ড পার্টিসিপল পানি পানি করে ফেলাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে এখন আজকের মতো এখানে ক্লাস শেষ হচ্ছে, 12টা 10 বেজে গেছে। এখন বলেন আজকের ক্লাসটা আপনারা যারা ক্লাস করেছেন ক্লাসটা কেমন লাগলো, আমার ক্লাসটা কেমন লাগলো, আপনারা প্রথমে যেটা ভেবেছিলেন সেই অনুযায়ী আপনাদের ক্লাসটা শেষ পর্যন্ত কেমন লেগেছে, আজকের ক্লাসটা কেমন লেগেছে, কার কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করবেন। তারপরে আমি আজকের ক্লাসটা ইনশাল্লাহ এখানে শেষ করব। আর যদি আল্লাহ আপনাদের সাথে আবার আমার ক্লাস করায়, অবশ্যই আমি আপনাদেরকে কি করব, আমাদেরকে এইভাবে আপনারা চাইলে আপনারা যদি আমার সাথে আরও সঙ্গ দেন, কমেন্ট করেন, আমার সাথে আরও উত্তর দেন, আমি কিন্তু আপনাদের ক্লাসটা আরও জমিয়ে ফেলতে পারবো। এই দেখেন 12টা বেজে গেছে, আর রাত 1টা 2টাও যদি বেজে যায় ক্লাস করতে করতে আপনাদের বোরিং লাগবে না, এরকম ইনশাল্লাহ আমি ক্লাস জমাইতে পারবো আপনাদের সাথে। আপনারা রাত 10টা 12টা কেন 1টা বেজে গেলেও আপনাদের রাত ঘড়ির দিকে চোখ যাবে না, এইরকমভাবে আমি ক্লাসটা জমিয়ে রাখতে পারবো। যদি আপনারা ভালো চান, ভালো লাগে, অবশ্যই আপনারা জাকির স্যারকে বলবেন। আর ইনশাল্লাহ প্রথম 2টা ক্লাসের প্রথম ক্লাসটা আমি আপনাদেরকে খুব ভালো নিয়েছিলাম। পরের দিন আমি বলেছি যে একজন 22-23 বার একজন ফোন দিছিল, একটা না পাগলের মতো ফোন দিছে, পরে আমি তাকে ব্লক করে ফেলেছি মেসেঞ্জার থেকে, নাম্বার থেকে, যাতে আর কোনোদিন কল না দিতে পারে, বুঝলেন। আমি চিনি না, জানি না, শুনি না, কিন্তু অপরিচিত নাম্বার, সে বারবার করে কল দিয়েছে, যার জন্য ক্লাসটা কেটে যাচ্ছিল। আর তার কারণে আমিও একটু রাগান্বিত হয়ে আপনাদের হয়তো ক্লাসের ভিতরে একটু ওইসব গল্প দিয়ে ফেলেছিলাম। ওইটা নিয়ে আপনাদের কোনো মাইন্ড করার দরকার নেই। আপনাদের সাথে আমি এখন ক্লাসের বাইরে, পড়ার বাইরে ওই রকম গল্প আর দেওয়ার সময়ও নেই, হবেও না। ওইটা ফ্রি ক্লাস ছিল, এই জন্য হয়তো দেওয়া হয়ে গেছে। এখন থেকে ইনশাল্লাহ আপনাদের সাথে আমার পড়া হবে, এবং আপনাদের রিটেন MCQ যেগুলো আসে ইনশাল্লাহ পানি পানি করে দিব, সমস্যা নেই। ওকে, তাহলে ভালো থাকবেন সবাই। আর যদি আপনারা চান, যদি আপনারা স্যারকে বলেন না আশিক স্যার ভালো পড়িয়েছে, আশিকুর স্যারের চাই, তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও আমার দেখা হবে। আর ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। হ্যাঁ, নাম্বারটা আমি অবশ্যই দিয়ে দিব, তবে নাম্বারটা আমি দিব জাকির স্যারকে একটু আগামী ক্লাসে এই নাম্বারটা দিব, কারণ জাকির স্যারের কাছে আমি ধরেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা, ওকে, তা যদি কেউ চান তাহলে আপনাদের আমি বোল্ডে লিখে দিতে পারি, এখানে আমি কমেন্টে দিতে পারবো না, কারণ এটা স্যারকে বলতে হবে। এইখানে আমি দিতে পারি কমেন্টে, এটা আপনারা যদি চান আমাকে এখানে হোয়াটসঅ্যাপ করলে আপনাদেরকে আমি দিয়ে দিব আর কি। আরেকটা আছে 01937560547, এই না 2টা নাম্বার হোয়াটসঅ্যাপ করলে আপনারা আর কি আমার থেকে পিডিএফগুলো আমি চেষ্টা করবো আপনাদের কাছে দিয়ে দেওয়ার জন্য। 01568948393, 09375600547। কমেন্টে কখনোই নাম্বারটা দেওয়া যাবে না, কারণ জাকির স্যারের অনুমতি নিতে হবে, কারণ ওটা স্যারের অনুমতি ব্যতিরিক্ত করা যাবে না। আমি বোল্ডে লিখে দিছি, আপনারা এই নাম্বারে যদি প্রয়োজন হয় যে কোনো পিডিএফের, আপনারা আমাকে অবশ্যই নক দেবেন ইনশাল্লাহ। আর ক্লাস আজকে প্রথম ক্লাস, আর আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে একটা জায়গাতে আপনি গেলে, প্রথমবার গেলে কিন্তু ওই জায়গাটা ইজি হবে না, ওই জায়গাটা আপনার কাছে ভালো মনে হবে না। কিন্তু যতই একটা খারাপ জায়গা হোক, যতই কঠিন জায়গা হোক, যতই ভাঙাচোরা রাস্তা হোক, আপনি 5বার 7বার ওই রাস্তায় হাঁটলে বা ওই জায়গায় গেলে কিন্তু আপনার কাছে ওই জায়গাটা অনেক ভালো, ইজি মনে হবে, অনেক ভালো মনে হবে। ঠিক আপনাদের সাথে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, এভাবে আরও 2-1টা ক্লাস নিলেই দেখবেন যে আপনাদের সাথে আমার আরও ফ্রেন্ডলি বা আন্ডারস্ট্যান্ডিং ভালোভাবে তৈরি হবে। ওকে, তাহলে ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর ভালো হলে অবশ্যই স্যারকে সেটা বলবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। যদি আপনারা চান আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সাথে আমার নন ফাইনাইট ভার্বের জেরান্ড পার্টিসিপল পানি করা ক্লাস হবে ইনশাল্লাহ, এক ক্লাসে পানি হয়ে যাবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।